আসসালামু আলাইকুম। ফিজিক্সের যে চ্যাপ্টার দিয়ে আমাদের এইচএসসি জীবনের হাতেখড়ি হয় সেটা হলো ভেক্টর। তো আজকে আমরা ভেক্টর পড়ব। ভেক্টরের আগে আমাদের একটা বেসিক ধারণা লাগবে যে আসলে ভেক্টরকে কোন ক্যাটাগরিতে ফেলা হয়। আমরা ফিজিক্সে যে কোনো রাশি যেটাকে ইউজ করি না কেন সেটাকে আমরা নাম দেই ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে, ঠিক আছে? সেটাকে ভৌত রাশি বলা হয়। এখন এই ফিজিক্যাল রাশিটাকে আমরা হচ্ছে ২ ভাগে ক্যাটাগরি করি। মানে ২ টা ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ফার্স্ট এখন প্রশ্নটা হচ্ছে আসলে এই ২ টা জিনিস কি? স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে যে ভেক্টরের থাকবে হচ্ছে ২ টা মান আর স্কেলারের থাকবে হচ্ছে অলওয়েজ একটা মান। তাহলে দেখো যে বলছে যে ভৌত রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই। ঠিক আছে? মানে স্কেলার রাশি শুধুমাত্র মান থাকে বাট কোনো দিক থাকে না। সেটাকে বলা হয় স্কেলার বা অদিক রাশি। মানে কি? না। তার মানে তার কোনো দিক নাই দেখে তাকে হচ্ছে স্কেলার রাশি বলা হয়। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, জনসংখ্যা, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, দ্রুতি, কাজ ইত্যাদি এগুলো হচ্ছে সবই স্কেলার রাশি। তো এগুলো কেন স্কেলার রাশি? দেখো যে দৈর্ঘ্যকে আমরা কিন্তু একটা মানে প্রকাশ করতে পারি, যে বলি ১০ সেন্টিমিটার, বা আমরা কি বলি যে হচ্ছে দৈর্ঘ্য প্রকাশের সময় যে ১০ সেন্টিমিটার পূর্ব দিকে। ওটা তো আমরা ওটা মেইনলি কি বলতেছি, ওটা হচ্ছে ওইদিকে যাওয়ার ক্ষেত্রে যে বলি যে ১০ কিলোমিটার আপনি যান দক্ষিণ দিকে বা পূর্ব দিকে, যেটা বলি ওটা কিন্তু দৈর্ঘ্য না আসলে। তুমি যদি চিন্তা করো যে হচ্ছে এই কলমের দৈর্ঘ্য হচ্ছে ৩০ সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে তুমি কি বলবো যে ৩০ সেন্টিমিটার ডান দিকে বাম দিকে? এমন না। তাহলে এটা হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, যেহেতু এটা কোনো মান আছে বাট কোনো দিক নাই। সেম এরকম তাপমাত্রা, জনসংখ্যা, শক্তি, যে এটা অনেকে ভুল করে যে কাজ, শক্তি আর ক্ষমতা। কাজ এখানে আর ২ টা লিখে রাখি, সেটা হচ্ছে শক্তি, ক্ষমতা। কাজ, শক্তি, ক্ষমতা এই স্কেলার রাশির আরো কয়েকটা উদাহরণ হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা, এই ৩টা হচ্ছে স্কেলার রাশি। যেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর যে চ্যাপ্টারের নামটা, হেডলাইনটা, ওই ৩টা হচ্ছে স্কেলার রাশি। কারণ এগুলোর একটা মান আছে কিন্তু কোনো দিক নাই। অপরদিকে ভেক্টর রাশি কোনগুলো? যেটার হচ্ছে মান এবং দিক ২ টাই থাকবে। উদাহরণ হতে পারে বল। আমরা একটা দিকে প্রয়োগ করি আর তার একটা নির্দিষ্ট মান থাকে। তো কোনটি স্কেলার রাশি আর কোনটি ভেক্টর রাশি, এটা কিন্তু মেডিকেলে আসার জন্য একটা খুবই, মানে মেডিকেলে আসার মতো একটা কোয়েশ্চেন, যেটা অনেকবার আসছে। তাহলে আমরা ভেক্টর রাশিগুলো হচ্ছে আমরা উদাহরণগুলো দেখে ফেলি। সেটা হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, এরপরে মন্দন, বল, ওজন, এগুলো হচ্ছে সবগুলো ভেক্টর রাশি। আচ্ছা, এবার আসি যে হচ্ছে ভেক্টরের প্রপার্টি। আসলে ভেক্টর জিনিসটা যে আমরা পড়লাম, ভেক্টরের কি প্রপার্টি আছে? ভেক্টরে কি বলছে? মান ও অভিমুখ থাকবে। মানে কি? মান ও দিক ২ টাই থাকবে। ভেক্টরকে কি বলে? সদিক রাশি বলে। যেখানে একটা আছে। তাহলে স্কেলারটা হচ্ছে অদিক আর ভেক্টরটা হচ্ছে সদিক। এখানে হচ্ছে দিক রাশি বলছে বা সদিক বলা হয়। দিক রাশি বা সদিক। আচ্ছা, এরপর হচ্ছে ২ বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। আমরা ভেক্টরের যোগ ফার্দার পড়ব। ভিন্ন প্রকৃতির ভেক্টরকে যোগ করা যায় না। ভিন্ন প্রকৃতির ভেক্টর মানে হচ্ছে, চিন্তা করো যে তুমি কি বেগের সাথে সরণকে যোগ করতে পারবা? না। বেগের সাথে বলকে যোগ করতে পারবা? না। তাহলে এটাই বুঝাইছে যে হচ্ছে ভিন্ন প্রকৃতির ভেক্টরকে কিন্তু যোগ করা যায় না। বাট আমি বেগের সাথে বেগ যোগ করতে পারি, বলের সাথে বল যোগ করতে পারি। ২ বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় তা প্রথমোক্ত ভেক্টর দুটি সম্মিলিত ক্রিয়ার সমান হয়। মানে সম্মিলিত ক্রিয়ার ফলাফলের সমান হয়। আমরা যেটাকে লব্ধি ভেক্টর বলা হয়। এটা হচ্ছে আসলে মূলত লব্ধি ভেক্টরের সংজ্ঞা। আমরা জানি যে হচ্ছে ২ টা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে বা ২ টা ভেক্টর যদি একটা অ্যাঙ্গেলে ক্রিয়া করে, তাহলে ২ টার একটা লব্ধি মান থাকে। মানে ২ টাকে আমরা অ্যাজ এ হোল, যেমন আমরা ২ + ২ যদি ৪ লিখি, তাহলে ৪ টাকে এটা নিট, তাই না? তো ওখানে সেম ২ টা ভেক্টরকে আমরা যোগ করলে একটা নিট মান পাবো, যেটা হচ্ছে ওই ২ টার যোগ, মানে ফলাফলের সমান। দুটি ভেক্টরের ভেক্টর গুণফল একটি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি, স্কেলার গুণফল একটা স্কেলার গুণফল একটা স্কেলার রাশি। এইজন্য এটাকে ভেক্টর গুণন, স্কেলার গুণন, এটা ফার্দার আমরা পড়ব। ঠিক আছে? আচ্ছা, কোনো ভেক্টর রাশি বা তার মানের অনুপাত দ্বারা ভেক্টর রাশিটির দিক নির্দেশিত হয়। তাহলে ভেক্টরকে যখন হচ্ছে আমরা লব্ধির দিক নির্ণয়ের যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা দেখব যে ভেক্টরকে ২ টা ভেক্টর অনুপাত নেওয়া হইছে। তো ২ টা ভেক্টরের আসলে যখন আমরা অনুপাত নিব, মানে হচ্ছে ওই ভেক্টরের আমরা দিক বুঝাইতে চাচ্ছি। ভেক্টর রাশির যোগ সংযোজন ও বন্টন সূত্র, রুলস অফ অ্যাডিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন মেনে চলে। বন্টন সূত্র, ডিস্ট্রিবিউশন সূত্র, এটা আমরা ফার্দার পড়ব। তো আর হচ্ছে ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়। এই কয়েকটা প্রপার্টিজ ভেক্টরের। যে উপাংশ মানে কি? যে হচ্ছে ভাগ করে ফেলবো। দেখো ভেক্টরকে যখন হচ্ছে আমরা যেমন ২ টা ভেক্টরকে যোগ করা যায়, তখন ওই সেম তুমি মানে ২ টা ভেক্টরকে যোগ করলে একটা লব্ধি ভেক্টর হইলো। এই যে ২ টা ভেক্টরকে যোগ করে একটা লব্ধি ভেক্টর হইলো। সেম এখন এই লব্ধি ভেক্টরকে নিয়ে তুমি ২ টা এভাবে উপাংশে ভাগ করতে পারো। ঠিক আছে? এই যে একটা অংশ হয়ে গেল, এই জন্য এটাকে উপাংশ বলা হচ্ছে। আর ২ টা এই যে একসাথে যোগ করলে আমরা হচ্ছে লব্ধিটা পাই।
এবার হচ্ছে ভেক্টর প্রকাশ। তো ভেক্টর আসলে কোথায় কোথায় ভেক্টরটা দেখা যাবে? ফার্স্ট অফ অল ভেক্টর হচ্ছে বলে দেখা যাবে ভেক্টর। আমরা বলের সংজ্ঞা জানি যে মানে গতির পরিবর্তন ঘটাবে, সেটা হচ্ছে বল। এরপরে ঘূর্ণন বল বা টর্কের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভেক্টরের প্রকাশ। কৌণিক বেগ, এটা হচ্ছে এক ধরনের ভেক্টর। দেন কৌণিক ভরবেগ, এগুলো হচ্ছে সবগুলো একটা ভেক্টর, ঠিক আছে? সবগুলো সূত্র দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের নর্মাল পড়া। আচ্ছা, এবার আসি যে হচ্ছে কয়েকটা ভেক্টরের মানে সম্পর্কে আমরা পড়বো, যে কারণে ক্লাসিফিকেশন থাকতে পারে, অনেক ধরনের ভেক্টর আছে। তো ফার্স্টে শুরু হবে যে একক ভেক্টর দিয়ে। একক ভেক্টর জিনিসটা কি, যে হচ্ছে আমি ওই ভেক্টরটা যেটা নিব, কোন একটা ভেক্টর মনে করো যে হচ্ছে ধরলাম যে হচ্ছে এই একটা ভেক্টর, ঠিক আছে? এই যে একটা ভেক্টর। তো এই একটা ভেক্টরকে আমি যদি তার মান দিয়ে ভাগ করি, তাহলে আমি আরেকটা ভেক্টর পাবো, ঠিক আছে? সেইটাকে বলবো হচ্ছে আমরা একক ভেক্টর। মানে এ ভেক্টর আর এ ভেক্টরের মান, এটাকে আমরা এটা দিয়ে যদি হচ্ছে ভাগ করি, তাহলে একটা ভেক্টর পাবো, সেটা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, তাহলে এখন অনেকের প্রশ্ন আসে যে হচ্ছে আসলে ভেক্টর অনেকে প্রকাশ করতে ভুল করে, মানে ভেক্টরের যে হচ্ছে কিভাবে প্রকাশ করবে, সাইন কিভাবে দেয়, সেটাকে ভুল করে। দেখো, ভেক্টর হচ্ছে কয়েকভাবে প্রকাশ করা যায়। এটা একভাবে, নিচে দিয়েও দেওয়া যায়, উপরে দিয়ে দেওয়া যায়। এরপর হচ্ছে বোল্ড, মানে এখানে তো বোঝা যাচ্ছে না, বোল্ড করলে ভেক্টর বোঝা যায়, ঠিক আছে? তো এগুলোর হচ্ছে আমরা যখন এটাকে বারের মধ্যে দিয়ে দিই, তখন এগুলোর মান বোঝায়। তো বোল্ডের ক্ষেত্রে আমরা বার দেই না, বোল্ডের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এ লিখলে সেটা হচ্ছে ভেক্টরের মান বোঝায়। তার মানে হচ্ছে ভেক্টর, আর এর পাশেরটা হচ্ছে ভেক্টরের মান। মানে শুধু এইটুকু হচ্ছে ভেক্টর, আর আমি যখন বার দিয়ে দেবো তখন সেটা হচ্ছে ভেক্টরের মান। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার ভেক্টর। আমি যদি শুধু এ লিখি, তার মানে হচ্ছে সেটা ভেক্টরের মান। আর যদি যদি আমি হচ্ছে আরেকটা জিনিস করতে চাই, যদি এটাকে মানে হয় আমি এ লিখবো, শুধুমাত্র এ লিখবো, বা আমি এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? হয় এ লিখবো অথবা বার দিয়ে আমি ভেক্টরের মধ্যে লিখবো। শুধু এ দিয়ে বার এটা হবে না, ঠিক আছে? শুধু এ দিয়ে বার এটা হবে না। আচ্ছা, এগুলো হচ্ছে ভেক্টর প্রকাশ গেল। তাহলে একক ভেক্টরের সংজ্ঞাটাকে কি বলছে আমরা একটু দেখে আসি। যে যেসব ভেক্টরের মান শূন্য নয়, অবশ্যই একটা শর্ত কি হবে, যে ভেক্টরের মান শূন্য নয়। তুমি যদি শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ দাও, আলটিমেটলি তুমি শূন্যকে যদি এ দিয়ে ভাগ দাও, তাহলে তো শূন্যই হবে, ঠিক আছে? তাহলে তো সেটা হইলো না। একক ভেক্টর মানে কি, তার একটা মান থাকবে, সেটা হচ্ছে এক। আচ্ছা, যেসব ভেক্টরের মান শূন্য নয়, এরূপ একটি ভেক্টরকে এর মান দ্বারা ভাগ করলে, যেটাই বললাম যে ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতেছে, ওই ভেক্টরের দিকে বা সমান্তরালে, মানে ওই ভেক্টরের দিকে হইতে পারে, মানে ভেক্টরের সাথে এই যে ভেক্টর আর ওই ভেক্টরের দিকেই মানে আরেকটা ভেক্টর, অথবা ওইটা সমান্তরালে পাশাপাশি আরেকটা ভেক্টর যাইতে পারে, একটি একক ভেক্টর পাওয়া যাবে। ওই একক ভেক্টরটাই বলা হচ্ছে, তা মানে ওই একক ভেক্টরকেই বলা হচ্ছে, মানে একক একটি ভেক্টর পাওয়া যাবে, এই যে এক রাশির মান একক, তাকে হচ্ছে একক ভেক্টর বলা হচ্ছে। মানে এই যে একক এক, মনে রাখবো যে হচ্ছে যে এই ভেক্টর, এই মানটা, এর মান হচ্ছে এক অলওয়েজ, ঠিক আছে? চিন্তা করো যে হচ্ছে একটা ভেক্টর, সেটার মান যদি হচ্ছে 4 হয়, তুমি যদি 4কে 4 দিয়েই ভাগ দাও, তুমি মনে করো যে হচ্ছে তুমি 4 নিছো, 4কে 4 দিয়ে ভাগ দিলে কি পাবা? 1 পাবা। তাহলে তুমি যে ভেক্টরটা নিছো, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আলটিমেটলি কি তুমি কিন্তু 1 পাবা। কিন্তু যেহেতু এটা একটা ভেক্টর রাশি হবে, এই জন্য এটাকে একক ভেক্টর নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমার সূত্র। একক ভেক্টর হচ্ছে এ ক্যাপ ধরা হয়, ছোট এ ক্যাপ। আচ্ছা, সঠিক ভেক্টর মানে হচ্ছে যেটার মান, মানে একটা মান আছে, শূন্য নয়। যেসব ভেক্টরের মান হচ্ছে শূন্য নয়, মানে এখানে হয় লেখছে, বাট এটা শূন্য হয়, ঠিক আছে? বই মিস্টেক। শূন্য নয়, তাদেরকে হচ্ছে তোমার সঠিক ভেক্টর বলা হয়। মানে যে ভেক্টরের মান আছে, চিন্তা করো যে এই যে এই ভেক্টর একটা মান আছে না, এই জন্য এটা হচ্ছে তোমার সঠিক ভেক্টর। আচ্ছা, এবার হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। মেডিকেলের জন্য এই নাল বা শূন্য ভেক্টর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং মেডিকেলে কিন্তু 2-3টা কোয়েশ্চেন এখান থেকে আসছে, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা নাম আছে নাল, শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর। যে ভেক্টর রাশির মান শূন্য, আমরা একটু আগে পড়লাম যে শূন্য নয়, সেটা হচ্ছে সঠিক ভেক্টর, বাট যেটার মান হচ্ছে শূন্য, সেটা হচ্ছে নাল ভেক্টর। বা এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না, মানে একক ভেক্টর কিন্তু এটা একটা ক্যারেক্টারিস্টিক, যে কি এর কোনো নির্দিষ্ট দিক থাকে না। তাহলে এটা একটা, যেহেতু এর কোনো মান নাই, তাহলে তার কোনো নির্দিষ্ট দিক থাকবে না, স্বাভাবিক। তাকে নাল বা শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর বলে। তাহলে শূন্য ভেক্টর হচ্ছে পাদবিন্দু শীর্ষবিন্দু একই। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন, যে শূন্য ভেক্টরে কিন্তু পাদবিন্দু আর শেষ বিন্দু হচ্ছে একই। আচ্ছা, এখন কথা যে হচ্ছে পাদবিন্দু আর শেষ বিন্দু কি? আচ্ছা, আমরা নর্মালি ভেক্টর কিভাবে লিখি, এই একটা পয়েন্ট থেকে একটা লাইন টানি, এই যেভাবে একটা লাইন। আচ্ছা, তাহলে যেখান থেকে হচ্ছে ভেক্টরটা শুরু হইলো, কি হলো, এই পয়েন্ট থেকে ভেক্টরটা শুরু হইলো, তাহলে এইটা হচ্ছে এর আদি বিন্দু, বা এটাকে বলা হচ্ছে পাদবিন্দু। আমরা হয়তো অনেকে শুনছি যে হচ্ছে পাহাড়ের পাদদেশে মানে কি, পাহাড়ের একদম নিচে, মানে গ্রাউন্ড লেভেলে যেটা,
সেটা হচ্ছে তোমার মনে করো যে 10 তলা বিল্ডিং, তুমি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আসো, তাহলে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে তোমার পাদদেশ, বা যদি বেসমেন্ট থাকে বেসমেন্টটা হচ্ছে তোমার পাদদেশ, মানে একদম নিচের পার্টটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে যে হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষ মানে কি, যে হচ্ছে পাহাড়ের শীর্ষ মানে কি বোঝায়, একদম হাইস্ট পয়েন্টটা। তাহলে এখানে তো ভেক্টরের হাইস্ট পয়েন্ট মানে কি, ভেক্টর যেখানে শেষ হচ্ছে, যেই পর্যন্ত বিস্তৃত, সেটাই হচ্ছে ওর হাইস্ট পয়েন্ট। তাহলে এই যে এই পয়েন্টটা হচ্ছে ওর শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। আচ্ছা, তাহলে নর্মালি একটা ভেক্টরে কিন্তু এই যে একটা একটা আদিবিন্দু আর শীর্ষবিন্দু দুটো কিন্তু ভিন্ন পয়েন্টে, বাট যেটা হচ্ছে শূন্য ভেক্টর, আমরা যে নাল ভেক্টর বলি, এই যে নাল ভেক্টর, এই নাল ভেক্টরে হচ্ছে শীর্ষবিন্দু আর আদিবিন্দু একই জায়গায়, মানে এরকম একই জায়গায়, যেখানে শুরু সেখানেই শেষ, এই জন্যই তো এর মান শূন্য। আচ্ছা, একে এই যে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়, জিরোর ওপরে আমাদের হচ্ছে ভেক্টর সাইন, এটাও ইম্পর্টেন্ট, দ্বারা সূচিত করা হয় একটি ভেক্টরের সাথে। আচ্ছা, কখন আমরা নাল ভেক্টর পাবো, তাহলে যদি চিন্তা করে যে হচ্ছে তোমার কাছে আমি দুইটা, তোমার কাছে 2 আছে, ঠিক আছে, তুমি 2কে এখন 2 থেকে যদি শূন্য পাইতে চাও তাহলে কি করবা, 2কে 2 দিয়েই তো বিয়োগ করবা। মানে তুমি যদি কাটাকাটি করতে চাও, মানে যেটা আছে সেটা দিয়ে সেখান থেকে সেটা বাদ দিলেই তো আলটিমেটলি তোমার হচ্ছে শূন্য চলে আসবে। তাহলে চিন্তা করো যে হচ্ছে এখানে একটা ভেক্টর আছে এ, হ্যাঁ, যেহেতু এখন ভেক্টরের কথায় আসি, তাহলে এখন যদি তুমি এর অপোজিট ভেক্টর দিয়ে বিয়োগ দিয়ে দাও, তাহলে তো আলটিমেটলি জিরো পাবা। তো এখন এটা তো যেহেতু একটা স্কেলার না, একটা ভেক্টর, তাহলে তুমি এখানে তো জিরো পাবা না, আলটিমেটলি কি তুমি একটা জিরো মানে একটা ভেক্টর পাবা, যেটাকে বলা হচ্ছে নাল ভেক্টর। তাহলে মাইনাস। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো না, এটা কিন্তু ভেক্টরের নিয়ম, বিয়োগ হয় না। তুমি কি করতেছো এখানে, এ ভেক্টর এর সাথে তুমি এর অপোজিট ভেক্টর যোগ করে দিচ্ছ। এ ভেক্টরের সাথে ভেক্টরে কিন্তু অলওয়েজ যোগ হয়, ভেক্টরে কিন্তু কোনো বিয়োগ হয় না, ঠিক আছে। ভেক্টরের বিয়োগ যেটা বলা আছে সেটাও এক ধরনের যোগ, সেটাকে আমরা কি করি, মাইনাস করে যোগ করে দিই। তাহলে এই যে এটা হচ্ছে তোমার তার অপোজিট ভেক্টর, মানে একটা ভেক্টরকে তার অপোজিট ভেক্টরের সাথে যোগ করে দিলে আমরা কি পাবো, আলটিমেটলি নাল ভেক্টর। এই যে 2 এর সাথে তুমি যদি, আমি যদি এটাকে এভাবে লিখি 2 প্লাস মাইনাস 2, আলটিমেটলি কি হবে, অ্যান্সার তো জিরোই হবে, ঠিক আছে, জাস্ট একটু ফর্মটা চেঞ্জ করলাম। আচ্ছা, তাহলে একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে, বা দুটি সমান ভেক্টর বিয়োগ করলেও সেম এভাবে হইতে পারে। একই কথাই বলছে, আসলে আলটিমেটলি এইটাই এইটা, ঠিক আছে, সেম কথা বলছে যে দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়, এর কোনো নির্দিষ্ট দিক নেই। বারবার বলছে, 2বার কিন্তু বলছে যে নির্দিষ্ট দিক নেই। তো মেডিকেলে কিন্তু এই যে এই প্যারাটুকু থেকে কিন্তু 2-3বার কোশ্চেন চলে আসছে। তাহলে এই প্যারাটুকু আমরা খুবই ভালোভাবে পড়বো, নাল ভেক্টর সম্পর্কে একটু ভালোভাবে আমাদের আইডিয়া রাখা লাগবে। এরপরে আসি যে হচ্ছে সমবিন্দু ভেক্টর। আচ্ছা, সমবিন্দু ভেক্টর মানে হচ্ছে আদি বিন্দু একই থেকে হবে, মানে আমি যদি 2-3টা ভেক্টর নেই, চিন্তা করে হচ্ছে এখানে আমি এরকম একটা পয়েন্ট থেকে 3টা ভেক্টর রাখলাম, তার একটা পয়েন্ট মানে কি, তাদের আদি বিন্দু কিন্তু এই যে একটা, এই যে এটা হচ্ছে তাদের আদি বিন্দু, এটা হচ্ছে তাদের আদি বিন্দু। তাহলে এখন এই যে তিনটা একই বিন্দু থেকে 3টা ভেক্টর বের হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে সমবিন্দু ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এবার ত্রিমাত্রিক ভেক্টর, ত্রিমাত্রিক দেশে অবস্থিত ভেক্টরকে ত্রিমাত্রিক ভেক্টর বলে। ত্রিমাত্রিক বলে, ত্রিমাত্রিক ভেক্টর জিনিসটা কি, যে হচ্ছে আমরা তো কার্তেসীয় যে ভেক্টরটা পড়বো এটা পরে আছে, যে এই যে 3টা অক্ষকে আমরা প্রকাশ করব, এক্স ওয়াই জেড। ত্রিমাত্রিক অক্ষ কোনটা, আমরা তো নর্মালি যেগুলো হচ্ছে আমাদের এই যে বোর্ডে যেগুলো দেখবো সেগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল। তাহলে আমরা ত্রিমাত্রিক দেখতে চাইলে সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে আমাদের ঘরের কোণা, ঠিক আছে। তুমি ঘরের কোণার দিকে তাকাইলে তুমি দেখতে পারবা যে হচ্ছে তোমার যে দৈর্ঘ্য বরাবর যে লাইনটা গেছে সেটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে। এরপরে প্রস্থ বরাবর যে লাইনটা গেছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর একটা লম্ব বরাবর যে অক্ষ গেছে সেটা হচ্ছে তোমাদের জেড অক্ষ। তাহলে দেখো, চিন্তা করো যে 3টা অক্ষই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো আমরা যদি ধরি যে হচ্ছে এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য, এটা হচ্ছে ঘরের প্রস্থ, আর এটা হচ্ছে ঘরের সাথে ওই দৈর্ঘ্য প্রস্থের সাথে একটা লম্ব সোজাসুজি একটা লাইন, তাহলে এই 3টাই কিন্তু দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটাও 90, এটাও 90, এটাও 90। এখন এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যদি একটা ভেক্টরকে রাখো, এখানে একটা বিন্দু রাখলা, এই বিন্দুকে তুমি হচ্ছে ভেক্টর হিসেবে প্রকাশ করতে চাইলে 3টা অক্ষের সাপেক্ষে কিন্তু নেওয়া লাগবে। তাহলে আমি চিন্তা করলে এই ভেক্টরটা এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস এক্স এর সাপেক্ষে বিন্দুর অবস্থান হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই সাপেক্ষে এই বিন্দুর অবস্থান হচ্ছে ওয়াই জে ক্যাপ, আর জেড এর সাপেক্ষে হচ্ছে জেড কে ক্যাপ, এভাবে লেখা যায়, ঠিক আছে। এক্স আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর এই ভেক্টরটা, এরপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটা ধরলে হচ্ছে ওয়াই জেড ক্যাপ ধরা হয়, আর জেড অক্ষ বরাবর ধরলে হচ্ছে প্লাস জেড কে ক্যাপ।
এইটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক ভেক্টর, একটা উদাহরণ। আচ্ছা, এবার আসি যে হচ্ছে নাল বা শূন্য ভেক্টরের গুরুত্ব। এই গুরুত্বটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। দেখো যে দুটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টরের প্রয়োজন হয়। মানে আমরা হচ্ছে আইডিয়া করতে পারি যে হচ্ছে, মনে করো যে হচ্ছে কোনো একটা ভেক্টরের মান শূন্য আসলো, হইতে পারে যে হচ্ছে এখানে দুইটা সমান মানের ভেক্টর আছে। তুমি চিন্তা করো যে হচ্ছে তুমি যদি 5 নিউটন বল দাও, তোমার ফ্রেন্ডে যদি 5 নিউটন বল দেয়, ঠিক আছে, মনে করো দুইজন একে অপরকে ঠেল দিছো, 5 নিউটন বল দিচ্ছ তুমিও, ও 5 নিউটন বল দিচ্ছে, তাহলে এটা আলটিমেটলি কি হবে, দুইজনের কোনো হবে না, ঠিক আছে। মানে যেহেতু দুইটা ভেক্টরই হচ্ছে সমান, তাহলে এখানে কোনো আলটিমেটলি কোনো রিয়াকশন হবে না, আলটিমেটলি কি পাবো, নাল ভেক্টর পাবো, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে যে হইতে পারে যে দুইটি সমান ভেক্টর বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন হয়। আচ্ছা, এরপর হচ্ছে দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল প্রকাশ করার জন্য শূন্য ভেক্টর প্রয়োজন হয়। আচ্ছা, সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে যদি হচ্ছে মানে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে হচ্ছে তাদের ক্রস গুণফল 0 হয়। এটা আমরা পড়বো যে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের হচ্ছে ক্রস গুণফল 0 হয়। আর যদি হচ্ছে দুইটা ভেক্টর লম্ব হয়, তাহলে হচ্ছে সেক্ষেত্রে এই যে যে আচ্ছা এটা এখানে লেখা নেই, পরে আমরা পড়বো যে ডট গুণ আর ক্রস গুণের ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে ক্রস গুণ 0 হবে, ঠিক আছে। সমান্তরাল ক্রস গুণ করলে নাল ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লম্ব ভেক্টর যদি হয়, দুইটা ভেক্টর মনে করো লম্ব অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে ডট গুণ করলে আমরা আরেকটা নাল ভেক্টর পাবো। এখানে শুধু সমান্তরাল ভেক্টরের কথা লেখা আছে, বাট এটা আমরা জেনে রাখবো যে লম্ব ভেক্টর ডট গুণ করলে আলটিমেটলি আমি একটা 0 ভেক্টর পাবো। মানে এক্ষেত্রে আসলে এটা বলা যায় না, এটা আসলে 0 মানটা পাবো, বাট ভেক্টর কিন্তু হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে পাবো, ঠিক আছে। আচ্ছা, লম্বর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা স্কেলার মান পাবো, আর সমান্তরালের ক্ষেত্রে হচ্ছে একটা নাল ভেক্টর পাবো, এইটাই পার্থক্য। আচ্ছা, লম্বটা না দিলেও হবে। সমান্তরালের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ডট গুণের ক্ষেত্রে ওটা একটা স্কেলার রাশি হইতে পারে, এই জন্য এটা নাও হইতে পারে, বাট সমান্তরালের ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভেক্টর রাশি পাবো, এই জন্য এটাকে নাল ভেক্টর বলা হয়েছে। আচ্ছা, সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য, তাহলে বেগেও তো একটা ভেক্টর রাশি, তাহলে কিন্তু সমবেগে চলছে দেখে কিন্তু ত্বরণ শূন্য হচ্ছে, ত্বরণ একটা ভেক্টর রাশি, বাট এটা কিন্তু যেহেতু শূন্য হচ্ছে তার মানে কি নাল ভেক্টর, এই জন্য একটি ভেক্টর রাশি, সুতরাং আচ্ছা ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি, সুতরাং সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ একটি নাল ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, নাল ভেক্টরের আদিবিন্দু শেষ বিন্দু একই, 3বার কিন্তু এই কথাটা বলল যে নাল ভেক্টরের আদিবিন্দু শেষ বিন্দু একই, এই জন্য আসলে বুঝতে পারতেছ যে কতটা ইম্পর্টেন্ট এই লাইনটা। এবার আসি হচ্ছে আরো কয়েকটা ভেক্টর, সমান ভেক্টর। যদি দুইটা ভেক্টরের মান ও দিক দুইটাই সমান হয়, তাহলে হচ্ছে সেটা সমান ভেক্টর। এই যে একটা ভেক্টর, এটার মান হবে হচ্ছে 5, এটার মানও 5, এটাও যদি আই ক্যাপ হয়, এটা হচ্ছে আই ক্যাপই হবে, তার এই দুইটা ভেক্টর হবে হচ্ছে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর হচ্ছে দুইটার মান সমান বাট দিক উল্টা দিকে। এটা যদি এবি ভেক্টর, তাহলে এটা হইতে পারে যে হচ্ছে 5 আই ক্যাপ আর -5 আই ক্যাপ। দুইটা ভেক্টর দেখো মান সমান বাট হচ্ছে দিকটা উল্টা দিকে, এটা হচ্ছে বিপরীত ভেক্টর। স্বাধীন ভেক্টর মানে হচ্ছে স্বাধীন মানে কি, যার কোনো মানে তুমি চিন্তা করো যে গাছ কি মাটির সাথে লাগানো থাকে, তাই না, তাহলে এই গাছ কি স্বাধীন না, বাট আমরা এই যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি, মানে আমরা কারোর সাথে লেগে নাই বা অ্যাটাচ নাই। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে পড়লাম না, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরগুলো থাকবে না সেগুলো হচ্ছে স্বাধীন ভেক্টর। মানে যে ভেক্টর রাশি হচ্ছে পাদবিন্দু ইচ্ছামতো ঠিক করা যায়, সেগুলো হচ্ছে তোমার স্বাধীন ভেক্টর। তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করলে যে দেখো, তুমি যখন একটা অক্ষ বরাবর দ্বি অক্ষ বরাবরই যদি একটা ভেক্টর নাও, তখন তুমি যে এই ভেক্টরটা এখান থেকে শুরু করতেছো, তাহলে এখানে দেখো ওর কিন্তু মানে পাদবিন্দুটা লিমিটেড, ঠিক আছে, পাদবিন্দুটাকে লিমিটেড, এই যে এখানে লিমিটেড। বাট তুমি যদি নর্মালি এমন একটা ভেক্টর নাও বা এই ভেক্টরের কথা চিন্তা করো, এই ভেক্টর চিন্তা করো, এটা কিন্তু তুমি যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবা, তুমি এটা কিন্তু কোনো লিমিটেশন নাই, পাদবিন্দুর মানে ঠিক করার কোনো লিমিটেশন নাই। বিসদৃশ ভেক্টর হচ্ছে মানে দুইটা ভেক্টর হচ্ছে বিপরীত দিকে যদি ক্রিয়া করে, সমজাতীয় দুইটা ভেক্টর হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করলে তাদেরকে হচ্ছে বিসদৃশ ভেক্টর বলা হয়। এটা হচ্ছে চিন্তা করে যে হচ্ছে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ওখানে কিন্তু মানটা সেম ছিল, বাট আমরা এখন নেব কি, এখানে হচ্ছে 3 আই ক্যাপ নিব, আর এটা হচ্ছে 5 আই ক্যাপ নিব। এখন দেখো যে হচ্ছে দুইটা যেহেতু একই দিকে আছে, বাট দেখো দুইটা ভেক্টর কিন্তু সমজাতীয়, মান সমান না বাট সমজাতীয়, যে আই ক্যাপ যেহেতু দুইটা একই দিকে কাজ করলে তাহলে সেটাকে আমরা সদৃশ ভেক্টর বলবো। আর যদি এটা হচ্ছে -5 আই ক্যাপ ধরি, যদি এই দিকে নিই আমরা ভেক্টরের দিকটা, তখন হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। দেখো দুইটাই কিন্তু আই ক্যাপ,
মানে দুইটা হচ্ছে আই ক্যাপ হবে, কিন্তু এদের মানটা কিন্তু আলাদা হবে। এইটা হচ্ছে মানে এই হচ্ছে তোমার সমান আর এই সমজাতীয়র মধ্যে পার্থক্য, ঠিক আছে। বিশ সদিশ ভেক্টর আর বিপরীত ভেক্টরের মধ্যে পার্থক্য এটাই যে বিপরীত ভেক্টরে কিন্তু দুইটারই মান সমান হয়, বাট হচ্ছে তোমার বিশ সদিশ ভেক্টরে কিন্তু মান সমান হবে না, বাট হচ্ছে সমজাতীয় হবে, ঠিক আছে। অবস্থান ভেক্টর, একটু আগে যেটা বললাম যে এই যে এখানে এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি, যে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি যদি একটি বিন্দুর অবস্থান জানার জন্য একটি ভেক্টর রাশির প্রয়োজন হয়, এই যে এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো চিন্তা করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তুমি এখন চিন্তা করছো তুমি এখানে একটা বিন্দু নিলে, সেটা হচ্ছে পি। এখন এই তুমি পি বিন্দুর অবস্থানের জন্য, অবস্থান বের করার জন্য তোমাকে একটা ভেক্টর রাশি ইউজ করতে হয়, সেটা হচ্ছে ওপি। ওপিটাই হচ্ছে ভেক্টর রাশি। এই এই ধরনের যেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যেগুলো, যখন হচ্ছে আমরা একটা বিন্দুর অবস্থান জানানোর জন্য একটা ভেক্টর ইউজ করব, তখন সেটাকেই বলবো হচ্ছে আমরা অবস্থান ভেক্টর, ঠিক আছে। অবস্থান জানার জন্য একটি ভেক্টর রাশির প্রয়োজন হয় এর মান ও দিকের সাহায্যে বস্তুটির অবস্থান নির্ণয় করা যায়, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্দেশ করা হয় তাকে হচ্ছে অবস্থান ভেক্টর বলে। এইটাই হচ্ছে অবস্থান ভেক্টর। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। সেম, যে হচ্ছে এটা মানে একটা ব্যাসার্ধ হিসেবে চিন্তা করা হয়, এই জন্য হচ্ছে এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। মানে অবস্থান ভেক্টরই আরেকটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। যখন হচ্ছে এটাকে আমরা হচ্ছে এই যে ছোট আর নট দ্বারা, মানে স্মল আর নট দ্বারা প্রকাশ করবো, তখন সেটাই হচ্ছে আমাদের অবস্থান ব্যাসার্ধ ভেক্টর হয়ে যাবে। এখন এই অবস্থান ভেক্টর রিলেটেড একটা ম্যাথ আসে, সেই ম্যাথটা আমরা করব মেডিকেলে। কিন্তু ওই যে মানে এত কঠিন ম্যাথ আসে না, বাট কিছু বেসিক ইজি ম্যাথগুলো আসে যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা পসিবল। দেখো দুইটা পয়েন্ট দিছে, যে হচ্ছে একটা পি একটা পয়েন্ট আর হচ্ছে কিউ একটা পয়েন্ট, পি আর কিউ একটা পয়েন্ট। তো এখন মান চাইছে কি, যে পি কিউ ভেক্টরের মান চাইছে। আচ্ছা, তো নর্মালি হচ্ছে আমরা এই পি কিউ ভেক্টরের মানটা কিভাবে বের করব, একটু পরে হচ্ছে আমরা, আচ্ছা এটা হচ্ছে থিওরিটিক্যাল কথা আছে, বাট আমরা থিওরিটিক্যাল কথায় যাব না, আমরা হচ্ছে শর্টকাটটাই শিখবো। দেখো যখন হচ্ছে পি কিউ চাবে, তখন হচ্ছে আমরা কিউ থেকে পি বিয়োগ করব। কি করব, কিউ থেকে পি বিয়োগ করব, কিউ পয়েন্ট থেকে পি পয়েন্ট। যদি আমাদের কিউপি ভেক্টর চাইতো, এই যে কিউপি এরকম ভেক্টর চাইতো, এখন ভেক্টরটা চাইছে কি পি থেকে কিউ এর দিকে, হইতে পারতো যে হচ্ছে কিউ থেকে পি এর দিকে চাই। যদি কিউ থেকে পি এর দিকে চাইতো, তাহলে সেখানে হচ্ছে আমাদের পি মাইনাস কিউ চলে আসতো। এটা হচ্ছে তোমার শর্ট ট্রিক্স। এখন থিওরিটিক্যাল কথা আছে যে হচ্ছে এখানে হচ্ছে ভেক্টরের যে উপাংশ সামান্তরিক, মানে সব ভেক্টর যে ত্রিভুজ সূত্র আছে বা সাধারণ সূত্র এখানে অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে আমরা পরে বলবো, সাধারণ সূত্র ত্রিভুজ সূত্র। বাট যেহেতু বেসিক কথাটা আমরা আগে বলবো, যে হচ্ছে যদি আমাদের তো এত থিওরি দরকার নেই, আমাদের দরকার কি অ্যান্সারটা দরকার, ইজিলি অ্যান্সারটা দরকার। তাহলে যদি যেহেতু এখানে আমাদের চাইছে কি পি কিউ ভেক্টর, তাহলে পি কিউ ভেক্টরের জন্য আমরা এই যে এটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা হচ্ছে পি পয়েন্ট, মানে কি আলটিমেটলি কিউ থেকে পি বিয়োগ করলেই আমাদের হচ্ছে ভেক্টরের মানটা চলে আসবে। আর যেহেতু অক্ষ বরাবর আছে, এই জন্য আই জে কে আমরা অটোমেটিক ইউজ করব। তাহলে আগে হচ্ছে আমরা বিয়োগ করে নিই। আচ্ছা, এক্স থেকে এক্স বিয়োগ করবো, তাহলে থ্রি মাইনাস, দেখো থ্রি মাইনাস আর মাইনাস থ্রি, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, থ্রি মাইনাস আর মাইনাস থ্রি, এইটুকুর জন্য হচ্ছে আমাদের আই ক্যাপ, যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, প্লাস এরপর হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর জে ক্যাপ, প্লাস ফোর মাইনাস ফাইভ কে ক্যাপ। তাহলে ইজিলি আমরা কি করব, যে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বিয়োগ, কিউ থেকে পি বিয়োগ করব, থ্রি মাইনাস থ্রি, থ্রি মাইনাস মাইনাস থ্রি, মাইনাস টু মাইনাস ফোর, ফোর মাইনাস ফাইভ। আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসবে, সেটা হচ্ছে সিক্স আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভেক্টরের অ্যান্সার। যদি হচ্ছে কিউপি চাইতো, আমরা হচ্ছে জাস্ট মাইনাস থ্রি থেকে তখন মাইনাস থ্রি, ফোর মাইনাস মাইনাস টু, ফাইভ মাইনাস ফোর, এইটা হচ্ছে অ্যান্সার। এবার আসে ওই কথাটাই বললাম, যে ব্যাসার্ধ ভেক্টর, যে স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা যায়, নির্ণয় হবে, তাকে হচ্ছে অবস্থান ভেক্টর বলে। এটা একটু আগে পড়ছি। তো অবস্থান ভেক্টরকে অনেক সময় হচ্ছে যে আমরা যখন এক্স ওয়াই জেড অক্ষ দ্বারা প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। তো ব্যাসার্ধ ভেক্টরের একটা মান থাকে। যদি কখনো বলে যে হচ্ছে এই ভেক্টরের মানটা কত, যখন এই ভেক্টরের মান যাবে না, তখন সেটা ব্যাসার্ধ ভেক্টর হয়ে যাবে। যদি বলে যে হচ্ছে এই ভেক্টরের মানটা কত, যখন এটা যাবে, তখন সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, ভেক্টরের মান বের করার জন্য আমরা দেখো সূত্র বলে দিচ্ছে, যদি আর সমান ওপি ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে ক্যাপ, মানে এক্স আই ক্যাপ প্লাস
জেড ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়, তাহলে এদের মানটা হবে, আমরা জাস্ট এর মানে যে এই সহগ যেগুলো আছে এগুলোকে সহগ বলা হয় না, সহগ, তাহলে সহগগুলো স্কোয়ার করে রুট করে দিব। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার। দেখো যদি তুমি এই ভেক্টরের মানটা আমরা বের করতে চাই তাহলে ইজিলি আমরা কিভাবে বের করব, যে রুট ওভার এক্স স্কোয়ার মানে কি 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি -6 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কি -1 স্কোয়ার, তাহলে 36 প্লাস 36 প্লাস 1 রুট ওভার 73। এইটা হচ্ছে আমাদের এই ভেক্টরের মান। এই ভেক্টরের স্কেলার মান হচ্ছে এইটাকে হচ্ছে যে ব্যাসার্ধ ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। সাপেক্ষে বলা যায় মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানের দূরত্বই হলো ব্যাসার্ধ ভেক্টর। অবস্থানের এই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর, আর পুরোটা ও পি ভেক্টর যদি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে আর ভেক্টর ধরলে এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়। আয়ত একক ভেক্টর হচ্ছে যেটা বললাম, যে একটু আগে যে আমি বললাম যে ঘরের কোণা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা বললাম, এই আয়ত একক ভেক্টরটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর একটি একক ভেক্টর, মানে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যদি হচ্ছে আমি একক ভেক্টর চিন্তা করি তাহলে সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। যেটা হবে কি, যে হচ্ছে আয়ত একক ভেক্টর বলছে না, তাহলে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ, এটা হচ্ছে একক ভেক্টর, প্রত্যেকটার মান হচ্ছে এক, এই জন্য একক ভেক্টর। এগুলো হচ্ছে তিনটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। সরণ ভেক্টর হচ্ছে আমরা একটু আগে যেটা বের করলাম, এইটা হচ্ছে মূলত সরণ। দেখো পি বিন্দু থেকে কিউ বিন্দু গেছে, এখানে তো আমরা ডিস্টেন্স বলতে পারবো না, কারণ কি ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি, বাট সরণ হয়েছে পি থেকে কিউ, যেহেতু একটা ভেক্টরের রাশি মান বের করছি এই জন্য এটা হচ্ছে সরণ। তো সরণ ভেক্টর হচ্ছে এইটাই, যে রৈখিক বা সরল পথে বা নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্বকে সরণ ভেক্টর বলা হয়। অন্য কথায় কোনো বিন্দুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, এই যে এটা একটা অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর, এটা একটা অবস্থান ভেক্টর, তাহলে দুটো অবস্থান ভেক্টরের পরিবর্তনই হচ্ছে একটা সরণ ভেক্টর। আদি অবস্থান থেকে পরিবর্তিত অবস্থান হলে সরণ ভেক্টর আর নট, আচ্ছা ম্যাথটা পরে দিয়ে ম্যাথটা আগে চলে আসছে, এটা পরে এটা দিলেই তোমরা হচ্ছে ম্যাথটা বুঝে যাইতে। তাহলে আর যেটা হচ্ছে ডেল আর, মানে কি যেটা হচ্ছে ডেল আর, তাহলে ডেল আর বের করার জন্য আমরা হচ্ছে যাচ্ছি কোথা থেকে, R1 থেকে R2 এর দিকে যাচ্ছি, তাহলে বিয়োগ হবে হচ্ছে আমাদের, মানে মান বের করার জন্য আমরা কি করবো, সেটা হচ্ছে R2 থেকে R1 মাইনাস বিয়োগ করব। যদি R2 থেকে R1 এর দিকে যাইতাম তাহলে তখন বিয়োগ হবে হচ্ছে R1 মাইনাস R2, ঠিক আছে। সদৃশ ভেক্টর আগেই বলছি যে হচ্ছে সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর এ ও বি যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তাহলে এই যে আই ক্যাপ আর আই ক্যাপ হইতে পারে কি, এটা হচ্ছে 3i ক্যাপ 5i ক্যাপ, তাহলে এটা হচ্ছে সমজাতীয় ভেক্টর। বিপ্রতীক ভেক্টর এই খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য আসে বা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনের জন্য, মানে অ্যাডমিশনের জন্য এই কোয়েশ্চেনটা খুবই আসে। বিপ্রতীক ভেক্টর কি, যে হচ্ছে দুইটা সমান্তরাল ভেক্টর হবে। দুইটা সমান্তরাল ভেক্টর কেমন হতে পারে, এই যে সদৃশ ভেক্টর টাইপের, যে আই ক্যাপ আর আই ক্যাপ। চিন্তা করেছি হচ্ছে দুইটা সদৃশ ভেক্টর মানে সমান্তরাল ভেক্টর হইলে, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চিন্তা করলে এটা যদি আই ক্যাপ হয় এর সাথে একটা সমান্তরাল ভেক্টর, এটা হচ্ছে একটা আই ক্যাপে হবে, মান ভিন্ন হবে বাট সমান্তরাল। একটির মান অপরটি মানে বিপ্রতীপ হলে, তাহলে চিন্তা করো যে হচ্ছে যদি এভাবে লেখা যায় 4i ক্যাপ, এটা হচ্ছে একটা ভেক্টর, তাহলে এর সাথে এর একটা সমান্তরাল ভেক্টর কি হবে, আই ক্যাপই হবে, ঠিক আছে, আই ক্যাপই হবে সমান্তরাল ভেক্টর যেহেতু বলছে। এখন বিপ্রতীপ মানে কি, যে হচ্ছে আমি যদি নেই 4 তাহলে তাকে কি নেবে, উল্টাটা নিতে হবে, তাহলে 1/4, যদি নেই হচ্ছে 2 তাহলে তাকে নিতে হবে 1/2, তো 4 বিপ্রতীপ হবে হচ্ছে 1/4, এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তাহলে 4i 1/4i এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এটা কিন্তু একটা মেডিকেলের কোয়েশ্চেন, তাহলে যদি আসে যে হচ্ছে নিচের কোনটি বিপ্রতীপ ভেক্টর, তাহলে আমরা এগুলো যেখানে যেটা দিব সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এমন না মানে 4i - 4i এমন হইতে পারে অনেক ক্ষেত্রে, মানে এটা হচ্ছে একদম ডাউট ক্লিয়ার করা নাই, বাট যদি অপশনে যেটা যদি আমাদের হচ্ছে প্লাস দিয়ে অপশন থাকে তাহলে আমরা প্লাসটাই দেখাবো, যদি মাইনাস দিয়ে থাকে তাহলে মাইনাসটা দেখাবো, কারণ কি মাইনাস হলে কিন্তু সমান্তরালই হবে বাট দিকটা উল্টা দিকে হবে, ঠিক আছে। এই যে 5i আর হচ্ছে 1/5i এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। সমরেখা বা রেখীয় ভেক্টর দুই বা ততোধিক ভেক্টরকে যদি এমন হয় যে তারা একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করে তাদেরকে সমরেখা ভেক্টর বলে। তো বোঝাই যাচ্ছে যে হচ্ছে একই রেখায়, মানে মনে করো এখান থেকে এইটুকু একটা ভেক্টর, এখান থেকে এইটুকু একটা ভেক্টর, আবার সেম রেখায় এখান থেকে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে সমরেখা ভেক্টর হবে। আবার এই ভেক্টর আর এ ভেক্টর আর বি ভেক্টর, বোঝা যাচ্ছে না, এই যে এ ভেক্টর, দেখো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটা কিন্তু সমরেখা ভেক্টর। সমতলীয় বা একতলীয়,
সমতলীয় মানে হচ্ছে একই তলের ওপর। চিন্তা করো যে সেটা কাগজ, এই কাগজের ওপর তুমি যদি একটা কাগজের উপর তুমি যদি 3টা বল রেখে দাও, ঠিক আছে, 3টা কলম রেখে দাও, 3টা কলম রেখে দিলে 3টা একই তলে আসে না? চিন্তা করো যে 3টা কলম তুমি ভেবে একটা তলের উপর রেখে দিচ্ছ, তাহলে যদি 3টা ভেক্টরের তল মানে 3টা ভেক্টর তল যদি এক হয় তাহলে সেগুলো হচ্ছে সমতলীয় ভেক্টর বলা হয়। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর বা সমভেক্টর এবং সমভেক্টর বিপরীত দিকে ক্রিয়ারত দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান হলে তাদেরকে একে অপরের ঋণাত্মক ভেক্টর বলা হয়, আর দুটি সমজাতীয় ভেক্টরের মান সমানও দিকে একই হলে তাদেরকে হচ্ছে সমভেক্টর বলা হয়, যেটা হচ্ছে আমরা ওই যে সমান ভেক্টর আর হচ্ছে বিপরীত ভেক্টর, এটা একটু আগেই পড়ে আসছি। এবার পোলার ভেক্টর। আচ্ছা, পোলার ভেক্টর আর হচ্ছে পরে আর একটা আছে হচ্ছে অক্ষীয় ভেক্টর। দুইটা হচ্ছে দুইটার ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যে শুধুমাত্র একটা মেইন ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে ঘূর্ণন থাকবে আর একটা হচ্ছে ঘূর্ণন থাকবে না। চিন্তা করো যে হচ্ছে পোলার, যেটা পোলারের ক্ষেত্রে আসলে ঘূর্ণনের সাথে যুক্ত নয়, বাট দেখো অক্ষীয় বোঝাই যাচ্ছে যে হচ্ছে অক্ষীয় ঘূর্ণন অক্ষ, ঠিক আছে, ঘূর্ণন অক্ষ এভাবেই তো মনে রাখে। তাহলে ঘূর্ণনের সাথে যুক্ত যেগুলো সেগুলো হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টর, আর ঘূর্ণনের সাথে যেগুলো যুক্ত নয় সেগুলো হচ্ছে পোলার ভেক্টর। তাহলে ঘূর্ণনের সাথে যুক্ত নয় বেগ, গতিবেগ, সরণ, বল, এগুলো হচ্ছে পোলার ভেক্টর। এটা কিন্তু আসে এমসিকিউর জন্য, পোলার ভেক্টরটা ইম্পর্টেন্ট। আর অক্ষের সাথে হচ্ছে হইতে পারে কি যে যেটা ঘূর্ণনের সাথে রিলেটেড, তাহলে কি কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক সরণ, এগুলো হচ্ছে সবগুলোই, কৌণিক ত্বরণ, এগুলো হচ্ছে সবগুলোই আমাদের ঘূর্ণন ভেক্টর বা অক্ষীয় ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে আমরা পড়ছিলাম যেটা স্বাধীন ভেক্টর, তাই না, যেটার হচ্ছে মানে পাদবিন্দু কোনো সুনির্দিষ্ট ছিল না। তাহলে যেগুলো হচ্ছে পাদবিন্দু সুনির্দিষ্ট মানে নির্দিষ্ট থাকবে, যেটা একটা পাদবিন্দু ফিক্সড অবস্থায় থাকবে, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। আর লব্ধি ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর মানে ক্রিয়ার ফলে একটা আমরা কমন ভেক্টর যদি পাই সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। ফলাফল সমান হয় তাহলে সেটাকে হচ্ছে লব্ধি ভেক্টর বলা হয়। এবার আসি হচ্ছে মেইন কথায়। আমরা হচ্ছে এবার মেইন কথায় মানে মেইন জিনিসটা হচ্ছে মানে ভেক্টরের যে হচ্ছে আসল পড়াশোনা সেটা শুরু হবে। যে ভেক্টরের ফার্স্টে যেটা বলছে সেটা হচ্ছে ভেক্টরের জ্যামিতিক যোজন নিয়ম, মানে ভেক্টর যোগের নিয়ম। ভেক্টর যোগের আসলে টোটাল 5টা নিয়ম আছে। 5টা নিয়ম কি কি? ফার্স্ট হচ্ছে সাধারণ সূত্র, সাধারণ সূত্রের পর হচ্ছে ত্রিভুজ সূত্র, এরপর হচ্ছে বহুভুজ মানে সাধারণ ত্রিভুজ, এরপর হচ্ছে সামান্তরিক বহুভুজ, আর একটা হচ্ছে ভেক্টর উপাংশ। কি কি বললাম? সাধারণ, এরপর হচ্ছে ত্রিভুজ, এরপরে সামান্তরিক, বহুভুজ, আর হচ্ছে উপাংশের যোজন, ঠিক আছে, উপাংশ, ভেক্টরের উপাংশ। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাধারণ সূত্র। সাধারণ সূত্র হচ্ছে এক কথায় আমি বলবো যে হচ্ছে একটা ভেক্টরের আমরা বলছিলাম যে হচ্ছে একটা ভেক্টরের আদিবিন্দু থাকে, ঠিক আছে, পাদবিন্দু, আর একটা হচ্ছে শীর্ষবিন্দু বা শেষ বিন্দু। এখন এই আচ্ছা দেখো, এটা একটা ভেক্টর, চিন্তা করা যাচ্ছে এটা একটা ভেক্টর। এরপরে আমরা এখান থেকে আরো একটা ভেক্টর নিব, এই যে দুইটা ভেক্টর হয়ে গেল, এইটা একটা ভেক্টর, এটা আর একটা ভেক্টর। তাহলে এটা হচ্ছে এই ভেক্টরের শীর্ষবিন্দু, সরি পাদবিন্দু, এটা হচ্ছে এই প্রথম ভেক্টর যেটা এ ধরি, এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে, আচ্ছা তো দেইনি। আচ্ছা তাহলে এখন দেখো এটা হচ্ছে এর পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। দেখো বি ভেক্টর যেটা শুরু হয়েছে সেটা কিন্তু ওই ভেক্টরের পাদবিন্দু থেকে শুরু হয়েছে, মানে কি এ ভেক্টর যেটা শীর্ষবিন্দু, বি ভেক্টর সেটা পাদবিন্দু। আমি যদি এই ভেক্টরকে এভাবে সাজাই, মানে দুইটা ভেক্টরকে আমি যদি এমনভাবে সাজাই, এটা কিন্তু মানে দুইটা ভেক্টরের মান কিন্তু চেঞ্জ করতেছি না, মনে করা যাচ্ছে দুইটা ভেক্টর আলাদাভাবে ছিল। মনে করা যাচ্ছে এই ভেক্টরটা এরকম মানে আগে হচ্ছে এরকম আলাদা অবস্থায় ছিল, এই যে এরকম আলাদা অবস্থায় এরকমই হচ্ছে, এটা সেম, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই দুইটা ভেক্টরই সেম। আমি এটা কি করছি, এটা হচ্ছে একটা উপর এভাবে বসাইছি, এরকম স্টিক দুইটা আলাদা ছিল, আমি এইভাবে এসে এখানে একসাথে কি করলাম, একটা কোণে এদেরকে ক্রিয়া করাইলাম। এখন এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে কেমন হবে? লব্ধি ভেক্টরটা হবে হচ্ছে এই যে আমরা যে হচ্ছে প্রথম ভেক্টরের যেটা হচ্ছে পাদবিন্দু ছিল, আর দ্বিতীয় ভেক্টর হচ্ছে শীর্ষবিন্দুর এই যে মানে বরাবর যে একটা ভেক্টর ক্রিয়া করবে সেটা হচ্ছে লব্ধি ভেক্টর। মানে প্রথম ভেক্টর কি বলছি যে হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, এই বরাবর যে ভেক্টরটা ক্রিয়া করবে সেটাই হচ্ছে এ ও বি ভেক্টরের লব্ধি ভেক্টর। এই ভেক্টরের নাম দিলাম সি ভেক্টর।
তাহলে আলটিমেটলি আমাদের লব্ধিটা কি হবে? তাহলে লব্ধি হবে হচ্ছে, লব্ধি কি? সি ভেক্টর। তাহলে এখানে আমরা দেখাই যে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে কি? এটা যোগ মানেই তো লব্ধি, দুইটা ভেক্টর একসাথে কাজ করবে। তাহলে তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মিলে হবে হচ্ছে সি ভেক্টর। এটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? সমজাতীয় দুটি ভেক্টরের প্রথমটির শীর্ষ ও শেষ বিন্দু, প্রথমটির শীর্ষ বা শেষ বিন্দু এবং দ্বিতীয়টির আদিবিন্দু একই বিন্দুতে স্থাপন করে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু, এই যে প্রথম ভেক্টরের আদিবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখার দিকে যে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে এবং এই সরলরেখার দৈর্ঘ্য ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করবে। এত কথা মানে এত তোমার বোঝার দরকার নেই, তুমি জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখলাম যে কি আমি দুইটা ভেক্টরকে এই যে একই দিকে সাজায় রাখলাম, মানে একই ক্রমে, এই যে একই ক্রমে হইলো। এরপর হচ্ছে আমি মানে প্রথমটার হচ্ছে মানে আদি বিন্দু থেকে দ্বিতীয়টার শেষ বিন্দু পর্যন্ত আমি যদি একটা লাইন টানি, এই লাইন বরাবর যদি একটা ভেক্টর ক্রিয়া করে তাহলে সেটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর। আচ্ছা, এবার ভেক্টরের বিয়োগ বলছে। এখন দেখো চিন্তা করো যে হচ্ছে মানে ভেক্টরের আসলে বিয়োগ বলতে তেমন কিছু নাই। যে দেখো ভেক্টর বিয়োগফলের ক্ষেত্রে যে ভেক্টরকে বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরকে অপর ভেক্টরের সাথে যোগ করলে বিয়োগফল পাওয়া যাবে। এখানে এখন দেখো যে হচ্ছে এ আর বি এই ভেক্টর ছিল। এখন তুমি চিন্তা করো যে হচ্ছে আমি যদি এই যে এ আর বি ভেক্টর যেটা ছিল এটাকে যোগ করে দিলাম, এখন যদি আমি এই ভেক্টরের দিক চেঞ্জ করতাম, বি ভেক্টরটা এদিকে কাজ না ক্রিয়া না করে এইদিকে দিয়ে দিতাম উল্টা দিকে, তাহলে এখন কি হইতো? মাইনাস বি এভাবে চলে আসতো। যখন আমরা ভেক্টরের দিক চেঞ্জ করবো তখন সেটা হচ্ছে, যদি ভেক্টরটা এইদিকে ক্রিয়া করে, যখন হচ্ছে ভেক্টরটা এইদিকে ক্রিয়া করতেছে তখন সেটার মানটা হচ্ছে পজিটিভ। আমরা যদি ভেক্টরকে উল্টায় দেই তাহলে সেই ভেক্টরটার মান হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস বি ভেক্টর। এখন তুমি যদি বিয়োগফল বের করতে চাও, এ মাইনাস বি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বিয়োগ মানে বের করতে চাও, আগেই বলছি যে হচ্ছে আমরা কি করব, এ ভেক্টর আর বি ভেক্টরের যেটা হচ্ছে নেগেটিভ মান সেটা হচ্ছে আমরা যোগ করে দিব। তাহলে সেক্ষেত্রে বিয়োগফল কি আসবে? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, যেটাই হচ্ছে আমাদের আলটিমেটলি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাও লব্ধি হিসেবে চিন্তা করা যায়, এটা এক ধরনের লব্ধি। এই যে আর ভেক্টর, আমরা ওটাকে একটা লব্ধি ভেক্টর হিসেবে চিন্তা করবো, কারণ দুইটা ভেক্টরকে যোগ করলে যেমন লব্ধি পাওয়া যাবে, দুইটা ভেক্টরকে বিয়োগ করলে তেমন আরেকটা লব্ধি পাওয়া যাবে। বিয়োগফলের দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। সেম কথা। দুইয়ের অধিক ভেক্টর যোগের সূত্র। তাহলে আচ্ছা, এটা হচ্ছে আমরা যখন হচ্ছে মানে দুইয়ের অধিক যখন ভেক্টর যোগের এটা পড়বো তখন হচ্ছে এটা আমরা একটু পরে পড়বো। এটা এই যে এই কথাটা লেখা আছে এই কথাটা আমরা পরে পড়বো, এই পার্টটুকু আমরা পরে পরে বুঝবো, কারণ এখন মানে এগুলো সূত্রের মধ্যে আছে, এই তিনটা সূত্রের মধ্যে এই কথাগুলো লেখা আছে, তো ওখানে তখন পড়লে আমরা বুঝবো না আসলে। আচ্ছা, ত্রিভুজ সূত্র। জাস্ট আমি এখন দেখো যে এটা যেটা ছিল এটাকে আমরা ত্রিভুজ হিসেবে চিন্তা করব, ঠিক আছে? মনে করা যে হচ্ছে আমি এই যে এই ভেক্টরটা যেটা ছিল না এটা হচ্ছে আমি মানে সরলরেখা বরাবর নেই আলটিমেটলি তোমরা জাস্ট এই সবগুলো সূত্র না আসলে ত্রিভুজের সাথে রিলেটেড। ভেক্টরের প্রত্যেকটা সূত্র ত্রিভুজের সাথে রিলেটেড, আমরা মানে খণ্ড খণ্ড করে ত্রিভুজের সাথে রিলেট করতে পারবো। ত্রিভুজ সূত্রটা কি? যে হচ্ছে আমি যদি দুইটা ভেক্টরকে কি করবো, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু হিসেবে চিন্তা করব। সন্নিহিত বাহু বলতে কি বোঝায়? সেম যেটা বললাম না একটু আগে যে হচ্ছে, আচ্ছা সন্নিহিত বাহুটা আগে বলি। সন্নিহিত বাহু হচ্ছে দুইটা মানে দুইটা বাহু একই একটা অ্যাঙ্গেল করে থাকবে, মানে একটা অ্যাঙ্গেলে তুমি চিন্তা করো যে ত্রিভুজের একটা কোণ নিলা, ওই কোণের সাথে যে দুইটা বাহু রিলেটেড থাকবে, ত্রিভুজটা এমন হয় না? ত্রিভুজটা এমন হয়। ত্রিভুজে চিন্তা করো এই যে তুমি এই কোণটা নিলা, থিটা কোণটা নিলা, এখন এই থিটা কোণের সাথে যেই দুইটা বাহু হচ্ছে অ্যাটাচ থাকবে, তাহলে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহুকে হচ্ছে বলা হয় সন্নিহিত বাহু, ঠিক আছে? এখন আমি যদি দুইটা ভেক্টরকে চিন্তা করো হচ্ছে পি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর। এখন পি আর কিউ দেখো একটা কোণে আছে, এই যে একটা কোণ। চিন্তা করো যে ত্রিভুজের দুইটা বাহু হিসেবে চিন্তা করো। আমি যদি চিন্তা করি হোল একটা ত্রিভুজ, ঠিক আছে, হোল অ্যাজ এ হোল একটা ত্রিভুজ, তাহলে এরা একটা কোণ করে আছে, দুইটা কিন্তু দিক সেম হইতে হবে, দুইটা কিন্তু দিক সেম। তাহলে আমি ওই সেম মানে স্ট্র্যাটেজিতে বসাবো যে হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দু, মানে প্রথম ভেক্টর হচ্ছে শেষ বিন্দু হবে, দ্বিতীয় ভেক্টর আদি বিন্দু। তাহলে করলে এই যে একটা কোণ করে আছে তার মানে কি দুইটা ভেক্টরকে আমরা হচ্ছে সন্নিহিত বাহু হিসেবে চিন্তা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এদের ক্ষেত্রে লব্ধিটা কি হবে? আমরা তো জানি, আগে থেকে জানি লব্ধি কি হবে। আর এখন এটা ত্রিভুজ মানে এটা তো আমরা তো বলবো কি সাধারণ সূত্রের ভিত্তিতে
একটা কথা বলতে পারি, ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি বলবো যে দুইটা ভেক্টরকে যদি কোনো ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু বরাবর একই ক্রমে মানে কি বুঝাইছে, দুইটা হচ্ছে একই দিকে, এই যে একই দিকে, এই দিকে কিন্তু হলে হবে না, ভেক্টরের দিক দেখো এই দিকে, এটার ভেক্টরের দিক হচ্ছে এই দিকে, বাট এই যদি উল্টা দিকে হইতো তাহলে কিন্তু হইতো না, তখন ওই ক্ষেত্রে লব্ধি আর একটা হইতে পারে, বাট অলওয়েজ দুইটা হচ্ছে দুইটা মানে যেটা হচ্ছে মানে এই ক্ষেত্রে যদি তুমি এই এই মানে হচ্ছে তুমি যদি ওইটাকে এই মানে এ বি আর বিসি এই ক্রমে নাও, এই ক্রমে নিলে হচ্ছে তোমার লব্ধিটা হবে আর, বাট যদি তুমি যদি হচ্ছে এ বি আর সিবি এই ক্রমে নাও তাহলে কিন্তু লব্ধি আর হবে না, অন্য একটা লব্ধি হবে, সেটা আমরা পরে দেখব। একই ক্রমে দুটি ভেক্টর ক্রিয়াশীল হলে ত্রিভুজের তৃতীয় বাহু মানে তৃতীয় যেটা হচ্ছে তৃতীয় বিপরীতক্রমে ভেক্টর দুটি, আচ্ছা তৃতীয় বিপরীতক্রমে ভেক্টর দুটির লব্ধি নির্দেশ করবে। আচ্ছা এই যে এই কথাটা বলছে এটাকে আমরা বইয়ের ভাষায় এত বুঝতে পারি না, আসলে বই যে কি লিখছে এত কমপ্লেক্স ভাষায় বোঝাই যায় না। তো আমরা মেইনলি কি বলবো যে হচ্ছে দেখো বলছিলাম যে হচ্ছে যেটা প্রথম আদিবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, আদিবিন্দু থেকে শীর্ষবিন্দু দিকে সেটা হচ্ছে ভেক্টর হবে, আমরা সাধারণ সূত্রের কথায় আসি। এখন দেখো এটার দিকটা কোন দিকে, এটা দিকটা হচ্ছে আদিবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, এটার কিন্তু আদিবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, বাট এদের দিক আর এদের দিক কিন্তু উল্টা দিকে মানে সেম দিকে যাচ্ছে, বাট নর্মালি হচ্ছে একই ক্রমে কিন্তু হচ্ছে না, কিন্তু একই ক্রমে হচ্ছে না, একই ক্রমে হলে কি হইতো এইদিকে যাচ্ছে তাহলে এদিকে আসা লাগতো, এইদিকে আসা লাগতো না, তাহলে কিন্তু ত্রিভুজের একই ক্রম নির্দেশ করতো। কিন্তু একই ক্রম যেটা হচ্ছে বিপরীত ক্রমে মানে ক্রমের বিপরীতে যে বাহুটা যাবে সেটা হচ্ছে তোমার মানে লব্ধি, এটি হচ্ছে ত্রিভুজ সূত্রের কথা। তাহলে চিন্তা করলে যেটা হচ্ছে পি ভেক্টর যেটা হচ্ছে আর কিউ ভেক্টর এটা হচ্ছে একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে তাদের লব্ধি হবে আর ভেক্টর, সে মানে ত্রিভুজের তৃতীয় বাহু সেটা হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করবে। আচ্ছা বিপরীত দিকে ক্রিয়া করবে, তাই তো এটাই। এখন চিন্তা করো যে হচ্ছে এই যে এখানে যে কথাটা লিখছে না, এই কথাটা দুই দিক ভেক্টর যোগের ক্ষেত্রে এই যে পি প্লাস কিউ প্লাস আর এখানে লিখছে না। এখন দেখো আমরা কি বলছিলাম যে হচ্ছে ভেক্টর বিয়োগের ক্ষেত্রে, তাই না, তুমি যদি আরটাকে এই পাশে আনো, মানে তুমি যদি এখন চিন্তা করো যে হচ্ছে এটা একটু মিশাই দিই, তিনটা তুমি এখন একই ক্রমে দিবে, তাহলে এইদিকে আর এটা এইদিকে, তাই তো এই ক্রমে দিতে চাচ্ছ, এই ক্রমে দিলে তখন কি হবে, এই আরটা কি আর এরকম আর থাকবে, তুমি এখন দেখো এই আর এর মান কি ছিল, এই বরাবর ছিল, এই আর ভেক্টরের মানটা হচ্ছে এই বরাবর, এখন যখন তুমি এই বরাবর নিছো মানে একই ক্রমে নিছো, যখন আমি বলছি কি ভেক্টরের দিক চেঞ্জ করলে সেটার মানটা নেগেটিভ হয়ে যাবে, মানে তখন হচ্ছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর ভেক্টর। এখন আরটাকে আমি এই পাশে আনি, এই পাশে আর নেগেটিভ ওই পাশে আর ছিল তাহলে এখানে পজিটিভ হয়ে যাবে। তাহলে তুমি যদি একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে তিনটা ভেক্টরকে নির্দেশ করা হয় তাহলে তাদের লব্ধি 0 হয়, ঠিক আছে। এইটাই হচ্ছে মেইনলি এখানে যে কথাটা বলছে, এটা কিন্তু এমসিকিউ এ আসে যে হচ্ছে যদি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করা হয় তাহলে তাদের লব্ধি কত হবে, সেটা হচ্ছে 0 মানে একটা নাল ভেক্টর। এবার আসি হচ্ছে বহুভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র বা সাধারণ সূত্রে যেটা মডিফিকেশন হচ্ছে বহুভুজ সূত্র, আমরা ফার্স্টে নিব যে এমনভাবে নিব যে এ থেকে বি একটা ভেক্টর, বি থেকে সি আরও একটা ভেক্টর, সি থেকে ডি আরও একটা ভেক্টর, ডি থেকে ই থেকে এফ, এভাবে অনেকগুলো ভেক্টর নিলাম, এ থেকে এ বি সি ডি এরকম অনেকগুলো ভেক্টর নিলাম। তাহলে এখন দেখো যে এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে চিন্তা করো, এই যে এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে লব্ধি কী হবে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এখন তুমি চিন্তা করো যে এখানে আরেকটা ভেক্টর, এই যে এখন এইটুকু বাদ, এইটুকু টোটালটা বাদ, এখন এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি কী হবে, এই ভেক্টর আর এই ভেক্টর, মানে তখন চলে আসবে কি এ প্লাস বি ভেক্টর আর হচ্ছে সি ভেক্টর, তখন কি হয়ে যাবে এই যে এটা হচ্ছে লব্ধি এ প্লাস বি প্লাস সি, এখন এই দুইটাও বাদ, এই দুইটাও বাদ। এখন আমরা কি নিব এ প্লাস বি প্লাস সি আর হচ্ছে ডি ভেক্টর, তাহলে এ প্লাস বি প্লাস সি ডি ভেক্টর সেম, আমি কি করব শীর্ষবিন্দু কিন্তু সেম, এই শীর্ষবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে আরেকটা লাইন নিলে তখন সেটার ভেক্টর চলে আসবে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা হচ্ছে তাদের লব্ধি, মানে এই চারটা মিলে এ বি সি ডি চারটার হচ্ছে ভেক্টর মিলে। এখন এই চারটা এই নিচের নিচের তিনটা বাদ দিলে এখন আলটিমেটলি এই যে লাস্ট এই ট্রায়াঙ্গেলটুকু আছে, তাহলে এইটার মান এই রাশিটার মান কত এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এর সাথে এই ভেক্টর দেখো সেম ক্রমে আছে, এই যে এইদিকে এটা এইদিকে আর এটা কি হবে তার অপোজিট দিকে। তাহলে এখন যে এই যে এইটুকু আর এইটুকু, তাহলে এখন সেম কি হবে যে হচ্ছে শীর্ষবিন্দু থেকে শেষ বিন্দু পাদবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এখন ওভারঅল তুমি যদি কথা চিন্তা করো
তাহলে তুমি যদি এই ভেক্টরগুলোকে এমনভাবে সাজাও, মানে কি তুমি সাধারণ সূত্র কি মডিফিকেশন করতেছো, ওখানে 2টা রাশি ছিল, ভেক্টর ছিল, আমি এখানে 5টা ভেক্টর নিলাম, 5টা ভেক্টরকে আমি এইভাবে সাজাইলাম। তাহলে এই ক্ষেত্রে আমি এইভাবে যতগুলো 100টা 200টা যতগুলাই নিই না কেন, প্রথম ভেক্টরের শর্ত হবে যে প্রত্যেকটা ভেক্টর হচ্ছে আদি বিন্দু একই হবে, মানে এমন না আদি বিন্দু একই হতে হবে এমন না, বাট হচ্ছে এরকম আমি মানে সেম ক্রমে সাজাইলাম, মানে সবগুলোর ক্রম সেম হবে। সেক্ষেত্রে ওই ভেক্টরের লব্ধি হবে হচ্ছে প্রথম ভেক্টরের মানে আদি বিন্দু থেকে আমি যদি 200টা ভেক্টর নেই তাহলে 200তম ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত, 200তম ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত একটা সংযোগকারী সরলরেখা। বাট সেই ক্ষেত্রে কিন্তু সেটা এমন না যে তুমি মনে করো এখানে 200তম ভেক্টর হচ্ছে এ, তাহলে এটা কি এমন হবে যে এ ভেক্টর প্লাস ই ভেক্টর? না, সেক্ষেত্রে প্রত্যেকটা ভেক্টরের হচ্ছে যোগফল নিব, প্রত্যেকটা ভেক্টর জাস্ট আমরা যোগ করে দিব। সেটা হচ্ছে এই জন্য এইভাবে ভেঙে ভেঙে দেখাইছি যে আসলে কিভাবে সবগুলো ভেক্টর হচ্ছে যোগ করা লাগে, প্রত্যেকটা আলাদা আলাদা ভেঙে ভেঙে এগুলো হচ্ছে আমরা যোগ করবো। তাহলে সেক্ষেত্রে আর ভেক্টরের মান হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, যদি 200 পর্যন্ত নেওয়া যায় তাহলে এ প্লাস 200 সামথিং প্লাস পর্যন্ত, ঠিক আছে। দুই বাস্তবিক ভেক্টর রাশির ক্ষেত্রে ভেক্টর রাশিগুলোকে একই ক্রমে সাজিয়ে, মেইন শর্ত হচ্ছে একই ক্রমে সাজিয়ে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে বিপরীত ক্রমে ভেক্টর দ্বারা লব্ধি পাওয়া যায়। ওই যে বিপরীত যেটা হচ্ছে মানে ক্রম, এই যে ক্রম হলে একই ক্রমে হলে কিন্তু আবার 0 হয়ে যেত, বাট এটা কিন্তু ওই যে ক্রমের বিপরীতে, এই যে উল্টা দিকে, এইটা হচ্ছে তাদের লব্ধি। সামান্তরিক সূত্র আসি, আমরা যেমন একটু আগে পড়লাম যে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে সেটা হচ্ছে কি ছিল, তাদের হচ্ছে সন্নিহিত যে বাহু, সন্নিহিত বাহুর হচ্ছে তার অপোজিট বাহু যেটা ছিল সেটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের লব্ধি ছিল। এখন সামান্তরিকের ক্ষেত্রে আমরা সন্নিহিত বাহু নিব। একটা সামান্তরিকের যে অবস্থিত মানে একটা একই বিন্দুতে অবস্থিত যদি সন্নিহিত বাহু হিসেবে চিন্তা করা হয়, এটা হচ্ছে সামান্তরিক। এই বিন্দু থেকে দুইটা আমি ভেক্টর নিলাম, তাহলে এটা কিন্তু সন্নিহিত দুইটা, মানে একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হিসেবে চিন্তা করা হয়েছে। এটা একটা কোণে আছে, এই যে একটা কোণ। তাহলে এখন এই ক্ষেত্রে এই সামান্তরিকের ক্ষেত্রে এদের লব্ধিটা কোনটা হবে? তো যদি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু হিসেবে চিন্তা করা হয়, এই যে দুইটা সন্নিহিত বাহু হিসেবে একটা ভেক্টর দেওয়া হয়, তাহলে এই সামান্তরিকের মধ্যবর্তী যে কর্ণ আছে, মানে সামান্তরিকের কর্ণটাই হচ্ছে এর লব্ধি। এটা কিভাবে তুমি চিন্তা করো যে এইটা পি, এটা কিউ, এটা পি, এটা কিউ, এটা যদি কিউ হয় তাহলে এটাও তো কিউ। এর ভেক্টর যদি এইদিকে হয় এর ভেক্টর দিকটা ওইদিকে হবে, এর ভেক্টরের দিকে ওইদিকে, এর ভেক্টর দিকটা ওইদিকে। এখন দেখো বলছিলাম কি আমি প্রত্যেকটা সূত্র ত্রিভুজের সূত্রটা আনবো, এখানে কিন্তু এই যে এইটুকু একটা ত্রিভুজের সূত্রই তো আসছে, এই যে দুইটা একই ক্রমে আর একটা বিপরীত ক্রমে। এখন দেখো এই কিউটা এটা সন্নিহিত বাহু না, এখানে এটা সন্নিহিত বাহু, তাহলে এটাও তো এটার সাথে সমরেখ, মানে সেম ক্যাটাগরির মান তো সেমই। এখন দেখো তুমি এটা আর এটা কিন্তু ওই যে সেম ত্রিভুজ সূত্রের মধ্যে পড়তেছে, দুইটা একই ক্রমে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এই যে সন্নিহিত বাহু ছিল, সন্নিহিত যে বাহুর যে কোণ, এই কোণের বিপরীতে যে বাহুটা মানে তৃতীয় বাহুটাই হচ্ছে তার লব্ধি হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এটা কিন্তু তৃতীয় বাহু, এটা কিন্তু একই ক্রমে নেই, উল্টা ক্রমে আছে। তাহলে এই সামান্তরিকের সূত্র কিন্তু আলটিমেটলি ত্রিভুজ সূত্রের মডিফিকেশন, ঠিক আছে, এইটাই। তাহলে এর কর্ণটাই হচ্ছে আমাদের লব্ধি। সামান্তরিকের সূত্র দিয়ে আসলে হচ্ছে এই যে আমরা যে লব্ধির যে হচ্ছে মানটা শিখবো, আমরা লব্ধি মানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু মানটা আমরা দেখব মান, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, এটা হচ্ছে আমাদের লব্ধির সূত্র। তো এক্ষেত্রে পি আর কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর আলফাটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এইটা হচ্ছে আলফা। আচ্ছা, এটা হচ্ছে লব্ধির মান ছিল, এটা লব্ধির মান। দিকের ক্ষেত্রে একটা সূত্র দেয়া আছে, সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা প্লাস পি প্লাস কিউ কজ আলফা। তো এইটা কিভাবে হয়েছে? এই যে দুইটা ভেক্টর নিলাম আমরা, এখন দেখো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। এখন এই অ্যাজ এ হোল টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, বাট যদি
এই আর এর সাথে আর যে পি এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা, আবার আর যে কিউ এর সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে থিটা হইতে পারে। মানে দুইটা ক্ষেত্রে আমরা থিটা দ্বারা প্রকাশ করতে পারি, দুইটা সাপেক্ষে আসলে ধরায়। মান সেম হবে এমন কথা না যে আর মানে পি এর সাথে আর এর যে কোণটা হবে সেটাও সমান হবে, আবার আর এর সাথে কিউ এর সব ক্ষেত্রে সমান হবে না, একটা নির্দিষ্ট কন্ডিশনে সমান হবে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা আলাদা। তো থিটা ওয়ান থিটা টু দ্বারা প্রকাশ করতে পারি, বাট সেটা হচ্ছে থিটা দিয়ে অলওয়েজ প্রকাশ করা হয়, কারণ হচ্ছে আমরা পি এর সাপেক্ষে মানে পি অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে সেটা বের করি, অথবা কিউ অক্ষের সাপেক্ষে কোন কোনটা উৎপন্ন হয় সেটা বের করি। তাহলে দেখো এখন হচ্ছে আমরা আসলে এখানে এই সূত্রতে আসলে কোন অক্ষের সাপেক্ষে চাইছে, এই সূত্রের সাপেক্ষে এই আমরা মনে রাখবো যে হচ্ছে হয় আরটা কি হইতে পারে, পি এর সাথে কোণ উৎপন্ন করতে পারে, আবার কিউ এর সাথে কোণ উৎপন্ন করতে পারে। যখন বলবো যে হচ্ছে কিউ এর সাথে লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বা প্রথম বাহুর সাথে বা দ্বিতীয় বাহু যেভাবে বলুক, পি এর সাথে যখন বলবে আমরা মনে রাখবো যে যার সাথে চাইবে সে থাকবে হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, যেই যা মানে যার সাথে কোণ সেই সিঙ্গেল, যার সাথে কোণ সেই হচ্ছে সিঙ্গেল। তাহলে এই আর কি করছে, পি এর সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে পি হচ্ছে সিঙ্গেল থাকবে। সিঙ্গেল কিভাবে থাকবে, এই যে এইভাবে পি সিঙ্গেল থাকবে। এখানে দেখো আমরা যখন কোণ বের করি তখন হচ্ছে tan এর মানটা ইউজ করতেছি, তাহলে tan সমান যেহেতু আমরা কি জানি sin বাই cos, তাহলে সূত্রে হচ্ছে ওপরে sin থাকবে নিচে হচ্ছে cos থাকবে। তাহলে আমি আগেই বলছি হচ্ছে পিটা হচ্ছে সিঙ্গেল থাকবে, ঠিক আছে, পি এর সাথে কোনো কোণ থাকবে না। তাহলে বাকি যে কোণ থাকবে এই কোণের তো একটা সহগ লাগবে, তো কোণের সাথে কি থাকবে, কিউ থাকবে। তার মানে যদি হচ্ছে পি এর সাথে অ্যাঙ্গেলটা চাই তখন আমরা কি ব্যবহার করব, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এখন যদি আমাদের যদি বলতে হচ্ছে কিউ এর সাথে কোণ কি কোণ উৎপন্ন করবে, তখন সেক্ষেত্রে আমরা কি বের করতাম, আমরা হচ্ছে টেন থিটা, উপরে আমরা দিব কি সাইন, উপরে দিব অলওয়েজ সাইন, নিচে থাকবে কস আলফা। বলছে কি যে হচ্ছে যার সাথে কোনটা চাইছে, কিউ এর সাথে চাইছে কিউ, তাহলে কিউ কি থাকবে, সিঙ্গেল থাকবে, এই যে কিউ সিঙ্গেল থাকলো, আর পি বাকি কোণের সাথে থাকবে। এইটা হচ্ছে সূত্র। এখন কথা হচ্ছে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। লব্ধি কখন সর্বোচ্চ হয়, কখন সর্বনিম্ন হয়। এখন চিন্তা করো যে হচ্ছে মানে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান পুরোটা হচ্ছে কস আলফার উপর নির্ভর করবে, মানে আলফা মানে কি কোণের উপর নির্ভর করবে। এখন কস কখন সর্বোচ্চ, কস 0 ডিগ্রি হচ্ছে সর্বোচ্চ, কস 90 ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন, তাই তো। তাহলে কস যখন হচ্ছে 0 ডিগ্রি তখন সেটাকে আমরা কি জানি, সেটা হচ্ছে 1। এখন তাহলে দেখো যে হচ্ছে 0 ডিগ্রি মানে কি, দুইটা ভেক্টর হচ্ছে সমান্তরালে আছে। 0 ডিগ্রি মানে কি, যে দুইটা ভেক্টর সমান্তরালে আছে। এখন দেখো যখন হচ্ছে দুইটা ভেক্টর, এই যে এটা একটা পি আর কিউ, দুইটা যখন সমান্তরাল আছে তখন এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কি হবে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2 পি কিউ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে কত, 1। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি কিউ, সূত্র কি পড়বে, পি প্লাস কিউ হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, সেটাকে রুট ওভার করে দেবে পি প্লাস কিউ। এটা কিন্তু লব্ধির সর্বোচ্চ মান হইতে পারে, মানে তুমি যদি 2 প্লাস 2 নাও এটা সর্বোচ্চ মান কিন্তু 4ই হইতে পারবে, তাই না, 4-এর বেশি হইতে পারবে, 4 তো বেশি হইতে পারবে না, তাই তো। এখন যেহেতু আমরা একটা অ্যাঙ্গেল নেই, এই জন্য হচ্ছে এর মানটা অলওয়েজ কমে যায়। তো যখন হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলের মানটা যদি এক হয়, যদি এই অ্যাঙ্গেলের মানটা যদি মানে অ্যাঙ্গেল হিসেবে ধরলে ওই অনুপাতটার মান যদি এক হয় তাহলে তো সেটার মান সর্বোচ্চ হবে, তাই তো। তাহলে 2 প্লাস টিউ ইকুয়াল টু 4 যেভাবে হবে সেভাবে হচ্ছে ম্যাক্সের ক্ষেত্রে হচ্ছে পি প্লাস কিউ। এখন দেখো যদি দুইটা ভেক্টর দুইটা বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, দুইটা যদি অপোজিট দিকে ক্রিয়া করে আলটিমেটলি কি হবে, 0। নেট কত, 0, মানে দুইটা বিয়োগ হবে আলটিমেটলি। সেটা হচ্ছে সমানের ক্ষেত্রে আমি বলতেছি, বাট আমি ওভারঅল কথা বলি, সেটা হচ্ছে একটা পি ভেক্টর কিউ ভেক্টর। আচ্ছা সরি 90 ডিগ্রি কেন বলছি, মানে পি প্লাস কিউ হচ্ছে 90 ডিগ্রি, তো ওইটা তো সেক্ষেত্রে তো 0 হয়ে যাবে মানটা, 90 ডিগ্রি না সরি, যেটা হচ্ছে সর্বনিম্ন ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রিতে ক্রিয়া করবে, মানে দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে এদের মানটা কত হবে, 180 ডিগ্রি। মানে কোণের মানটা যদি 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে দেখো যখন হচ্ছে আমরা আচ্ছা এখানে 0 ডিগ্রি কেন ধরছে, 90 ডিগ্রি। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আমরা 180 ডিগ্রিতেই হচ্ছে এই যে বিপরীত দিকে ক্রিয়া করবে, এই যে এখানে বলছে এটা আসলে ভুল তুলছে। দেখো যখন হচ্ছে আর মিনিমাম তখন হচ্ছে এটার মধ্যে কত ধরবে, এটা হচ্ছে 180 ডিগ্রি ধরবো।
এটা কিন্তু এখানে কিন্তু ভুল তুলছে, এটা কিন্তু মানে যদি 90 ডিগ্রি তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, এটা তো আসার কোনো মানে হয় না। এটা হচ্ছে 180 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা 0 ডিগ্রি হবে না, 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি হলে কি হয় দেখো, যে cos 180 ডিগ্রির মান কত, -1। সেক্ষেত্রে তখন কি হয়ে যাবে, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু -2p, মানে -2p কিউ হয়ে যাবে। তখন সেক্ষেত্রে সূত্রটা কি করবে, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, সেক্ষেত্রে পি মাইনাস কিউ। এখন এই ভেক্টর যেহেতু স্কেলারের ক্ষেত্রে হচ্ছে আমরা ডিরেক্ট পি মাইনাস কিউ বিয়োগ করি, বাট যেহেতু একটা ভেক্টর এই জন্য আমরা তুলনামূলক বিয়োগ করব, মানে এই যে এই সাইন দিয়ে, ঠিক আছে। একদম মানে এটা হচ্ছে যেহেতু ভেক্টর, এই জন্য হচ্ছে ভেক্টর যেহেতু এরকম বিয়োগ নাই আমি আগে বলছি, এই জন্য এটাকে হচ্ছে আমরা তুলনা হিসেবে পার্থক্য করি। আচ্ছা, যে দুটি ভেক্টর যখন সরলরেখা বরাবর পরস্পর একই দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান হচ্ছে সর্বোচ্চ হবে। এটার মান কত সেটা হচ্ছে, আচ্ছা এই লব্ধি আরেকটা ইজি কোশ্চেন, যে হচ্ছে মনে করো তুমি একটা ভেক্টর নিলাম, দুইটা ভেক্টর নিলাম 7 আর 5। এখন এই ভেক্টরের লব্ধির মান কত কত পর্যন্ত হইতে পারবে, কত পর্যন্ত হইতে পারবে না। তাহলে দেখো যে লব্ধির মান কিন্তু 0 পর্যন্ত হইতে পারবে, মানে সর্বনিম্ন মান 0 পর্যন্ত হইতে পারে। কিন্তু এদের লব্ধির মান কিন্তু সর্বোচ্চ মান কখনোই কিন্তু এই দুইটা যোগফলকে এক্সিড করবে না। তাহলে 7 আর 5 12, তার মানে কি লব্ধি কখনো 13 হইতে পারবে না। এমন কোশ্চেন আসে যে 30 আর 40 এই ভেক্টরের লব্ধির মান কোনটি হতে পারে, কোনটি হতে পারে না। তাহলে 30 আর 40 যদি যোগ করে তাহলে কত হয়, 70 হয়। তার মানে যদি অপশনে যদি বলা থাকে যে এদের লব্ধির মান হচ্ছে 75, তাহলে সেটা হচ্ছে ভুল, ঠিক আছে। এখন দুইটা সব মানে ভেক্টর যদি একই সরলরেখা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, যে বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান হচ্ছে সর্বনিম্ন হবে। এই দুইটার মান হচ্ছে বিয়োগফলের সমান। এখন তিনটাকে বলছি যে হচ্ছে যখন হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। মানে 0 ডিগ্রি হলে তো ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে। আর আলফা যখন হচ্ছে 120 ডিগ্রি হয়, আচ্ছা দেখো যে হচ্ছে এখানে বলছে যে হচ্ছে মানে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, আচ্ছা এটা একটু ভুল বলছে, এখানে লেখা রাখো যে দুটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে দুটি ভেক্টরের এ প্রত্যেক ভেক্টরের সমান হবে। মানে দুটি ভেক্টরের এ না, আসলে দুটি ভেক্টরের লব্ধি। আচ্ছা, এটা হচ্ছে মেডিকেলের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, যে দুইটা ভেক্টর এখানে আসলে বোঝায় তোমাদের যে কি হয়, এমন একটা ভেক্টর কি করে 120 ডিগ্রিতে ক্রিয়া করে। 120 ডিগ্রির মান কত, তুমি চিন্তা করো যে দুইটা সমান ভেক্টর হয়ে যাবে পি প্লাস পি, সেক্ষেত্রে আর লব্ধির মানটা কত হবে। এইটাই মেইনলি কোয়েশ্চেন, যে দুইটা সমান ভেক্টর যদি 120 ডিগ্রিতে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান কত হবে। এইটা কোনো না এই বছর এই বছর মেডিকেলে না আসুক, কোনো না কোনো ভার্সিটি টেস্টে এটা শিওর আসবে। মানে এই কোয়েশ্চেনটা এত এত বেশি আসে। আচ্ছা, আমরা সূত্র জানি যে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কস আলফা। তো আমি যেহেতু বলছি কি আগে পি আর কিউ সমান, মানে পি আর কিউ হচ্ছে সমান, মানে পি কে হচ্ছে পি লিখতে পারবো, কিউ কে কিউই লিখতে পারবো। তাহলে আমি পি হিসেবে লিখি পি স্কোয়ার প্লাস 2p কস 120 ডিগ্রি। সেক্ষেত্রে কি হবে, 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস 120 ডিগ্রির মান কত, -হাফ। এইটাই তো। এখন 2p স্কোয়ার কমন নিলে আচ্ছা, এটা একটু আমাদের হ্যাঁ ঠিকই আছে, আগে কাটাকাটি ওইটা একটু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p স্কোয়ার। আবার লিখি দেখো, এটা হচ্ছে 2p স্কোয়ার আগে কমন নিয়ে নিব।
আচ্ছা, 1 প্লাস 120 ডিগ্রি, এটা একটু একটু ইজি, একটু হচ্ছে আমি কনফিউজ হয়ে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা, 2p স্কোয়ার, আচ্ছা এটার মান কত? মাইনাস হাফ। 1কে তুমি যদি ওয়ান মাইনাস হাফ মানে কি? মাইনাস মাইনাস হাফই থাকবে, হাফ থাকবে, সরি 1 মাইনাস হাফ মানে কি? হাফ থাকবে, এই যে। তাহলে এই যে 2 দিয়ে কাটা, তাহলে পি স্কোয়ার আলটিমেটলি, আচ্ছা উপরেই হইতো, আমি একটু চাই ফেলছি, এখানেই হবে। আমরা আবার দেখি, দেখো বলছে কি যে হচ্ছে আর চাইছে দুইটা ভেক্টরের মান সেম, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2p p cos 120, এক্ষেত্রে হবে কি যে হচ্ছে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু মাইনাস হাফ। এক্ষেত্রে তাহলে কি হচ্ছে? মাইনাসে এই যে মাইনাস, এখানে 2 আর এখানকার 2 কাটা, আর মাইনাস পি স্কোয়ার হয়ে যাবে, 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, রুট ওভার পি স্কোয়ার মানে কি? পি। তার মানে দেখো লব্ধির মান কিন্তু প্রত্যেকটা মানের সমান। তুমি চিন্তা করো যে হচ্ছে এখানে তুমি যদি 5 মানে 5 একটা ভেক্টরের মান যদি 5 হয়, এই ভেক্টরের মান যদি 5 হয়, দুইটা 5 সমান মানের ভেক্টর মানে কি? দুইটা 5 মানের ভেক্টর যদি 120 ডিগ্রিতে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি যেটা হবে সেটার মান হবে 5, ঠিক আছে। এইটাই হচ্ছে এখানকার কথা। এবার যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সমান 180 ডিগ্রি হয়, তাহলে ভেক্টর দুটো পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে, মানে ভেক্টর দুটো অপোজিট দিকে ক্রিয়া করবে। আচ্ছা, দুটি সমান ভেক্টরের লব্ধির মান কোন অবস্থায় ওদের প্রত্যেকের মানের সমান হবে? একটু আগেই দেখাইলাম, সেটা হচ্ছে কি 120 ডিগ্রিতে, ঠিক আছে, 120 ডিগ্রিতে। দুটি সমান ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। সমান ভেক্টরের লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমান ভেক্টর আমরা আগে কোণের মানটা বের করবো, তাই তো, ট্যান থিটা। এই ক্ষেত্রে এই যে এই ফিগারটা যেটা আমরা দেখলাম, আচ্ছা আমি ফিগারটা আবার দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বের করতে বলছে। তাহলে আমি একটু আগে বলছি দুটি সমান ভেক্টরের লব্ধি, দুইটা সমান ভেক্টর একসাথে কাজ করতেছে মানে কি? দুইটা সমান ভেক্টর কাজ করলে কি হয়? আমরা আগে সূত্রটা লিখি, tan থিটা ইজ ইকুয়াল টু, মনে করি যে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তো পি চিন্তা করি যে হচ্ছে আমরা যেটার সাথে চিন্তা করি যে আমরা হচ্ছে কিউ এর সাথে অ্যাঙ্গেলটা, পি এর সাথে অ্যাঙ্গেলটা বের করছি, তাহলে কিউ সাইন আলফা, পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে টোটালটা আলফা। আর পি আর কিউ কি বলছে? সমান বলছে, তাহলে আমি এখানে পি আর কিউ একে সেম ভাবে সেটাই লিখতে পারি। তাহলে পি সাইন আলফা, দেখো পি এখানে কমন নিয়ে ফেলবো, সেটা হচ্ছে 1 প্লাস কজ আলফা, তাহলে পি পি কাটা। তো আমরা সাইন 2 থিটার সূত্র জানি কি 2 সাইন 2 থিটা, এখানে একটু ট্রাইগোনোমেট্রির ফর্মুলা আছে, সাইন 2 থিটা যে সূত্রটা সেটা আমরা জানি, সেটা আচ্ছা আলফা হবে, থিটা কেন দিচ্ছি আলফা, তাহলে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। আচ্ছা, এরপরে হচ্ছে 1 প্লাস কজ আলফা, এটারও সূত্র আছে, মানে 1 প্লাস কজ 2 থিটা যেটা মেইনলি সূত্র বলা হয়, সেটা আমরা কি লিখবো? সেটা হচ্ছে 2 কস স্কোয়ার আলফা বাই 2, এটা হচ্ছে সূত্র, মানে ট্রাইগোনোমেট্রি একদম এখানে ম্যাথ চলে আসছে। তো এটা আসে, মানে এটা আমাদের দরকার নেই, জাস্ট আমরা প্রুফ দেখাচ্ছি। তাহলে এখানে কজ আলফা কাটা, 2 2 কাটা, তাহলে এখানে একটা কজ আলফা, এখানে সাইন আলফা বাই 2, তাহলে ট্যান আলফা বাই 2, তাহলে আলটিমেটলি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা বাই 2, থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। এইটা হচ্ছে তোমাদের কথা, যে দুইটা যদি সমান, মানে ওই যে 120 ডিগ্রিতে ক্রিয়া করলে আলটিমেটলি 60 ডিগ্রি কোণে মানে লব্ধিটা 60 ডিগ্রি ভাবে থাকবে। এবার আসি হচ্ছে এই যে মেডিকেলের এই ম্যাথডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে নদী নৌকার ম্যাথটা। আচ্ছা, নদী নৌকার ম্যাথে হচ্ছে এক কথায় যদি মনে রাখবো যে হচ্ছে যদি ফার্স্টে যদি হচ্ছে মানে নৌকার বেগটা কি হবে, সেটা হচ্ছে যদি স্রোতের দ্বিগুণ হয়, স্রোতের 2 গুণ
তাহলে সেই ক্ষেত্রে কোণ হবে 120 ডিগ্রি, আমরা অলওয়েজ মনে রাখবো। এই দেখো এখানে এইটাই কিন্তু অ্যান্সারটা 120 ডিগ্রি হবে, এটা আমরা পরে দেখতেছি। তো এক্ষেত্রে হচ্ছে তোমার মানে নৌকার যে বেগটা, নৌকার বেগটা যদি স্রোতের বেগের দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 120 ডিগ্রিতে ক্রিয়া করবে, মানে 120 ডিগ্রিতে গেলে সেটা হচ্ছে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। এটাই তো চাই যে হচ্ছে কোন ডিগ্রি কোন কোণে গেলে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। তো বলছে যে ফার্স্টে বলছে কি যে হচ্ছে স্রোতের অনুকূলে ঘন্টায় বেগ। তো স্রোতের অনুকূলে মানে হচ্ছে ভি প্লাস ইউ, মানে এটা ভিটা হচ্ছে বেশি হবে, সেটা কি, সেটা হচ্ছে নৌকার বেগ। ভিটা হচ্ছে নৌকার বেগ, ইউটা হচ্ছে স্রোতের বেগ 18। আর প্রতিকূলে কথা বলছে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 6। দুইটাকে যোগ করে দেই, যোগ করে দিলে কি হবে 2v ইজ ইকুয়াল টু 24। তাহলে v ইজ ইকুয়াল টু 12 আর u ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 6, u ইজ ইকুয়াল টু 6। এখন দেখো আমি একটু বলছিলাম যে হচ্ছে যদি নৌকার বেগটা হচ্ছে স্রোতের বেগের সরি হ্যাঁ নৌকার বেগটা হচ্ছে স্রোতের বেগের দ্বিগুণ হয়, দেখো নৌকার বেগটা হচ্ছে 12 আর স্রোতের বেগটা হচ্ছে 6, তাহলে স্রোতের দ্বিগুণ। সেই ক্ষেত্রে আমাদের চোখ বুঝে অ্যান্সার দেখা হচ্ছে 120 ডিগ্রি, মানে 120 ডিগ্রি কোণে গেলে এরা হচ্ছে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। অনেকের মাথায় কোশ্চেন আসে যে হচ্ছে আসলে ভি আসলে নৌকার বেগ নাকি হচ্ছে ভি হচ্ছে স্রোতের বেগ। চিন্তা করো যে হচ্ছে তুমি একটা নৌকা নিয়ে যাচ্ছ, ঠিক আছে, এখন যদি তুমি নৌকা নিয়ে যাও, যদি স্রোতের বেগ বেশি হয় তোমার চিন্তা হবে যে অলওয়েজ মাথায় থাকবে যে হচ্ছে তোমার আসলে কিসের বেগটা বেশি হবে। যদি তোমার স্রোতের বেগ বেশি হয় তুমি কি ওখানে নৌকা চালাতে পারবা? অবশ্যই না। তুমি যদি চিন্তা করো যে পাহাড়ি ঝর্ণা টাইপের, ওখানে তুমি নৌকা নিয়ে গেলে নৌকা ভেসে তোমাকে স্রোত ভেসে নিয়ে চলে যাবে। তো তুমি যদি নৌকা পার হইছো, মানে তুমি যদি নদী পার হতে চাও, তাহলে অবশ্যই স্রোতের থেকে তোমার নৌকার বেগ বেশি থাকতে হবে, তাহলে তো তুমি স্রোতের এগেইনস্টে গিয়ে সেটা হচ্ছে তুমি পার মানে ওই পারে পৌঁছাতে পারবা। এই জন্য অলওয়েজ বেশি যেটা সেটা হচ্ছে ভি, সেটা হচ্ছে আমাদের নৌকার বেগ, আর যেটা কম সেটা হচ্ছে ইউ, সেটা হচ্ছে স্রোতের বেগ। এক্ষেত্রে সূত্রটা কি আমরা ইজি শর্টকাট মনে রাখবো, সেটা হচ্ছে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। এটা হচ্ছে আমাদের শর্টকাট সূত্র, মানে নদী বাই নৌকা বা স্রোত বাই নৌকা, এভাবে মনে রাখতে পারি, নদী বাই নৌকা, শর্ট হচ্ছে নদী বাই নৌকা মাইনাস মাইনাস নদী বাই নৌকা। সেক্ষেত্রে আমরা সূত্রটা বসায় দিই, তাহলে -6 ডিভাইডেড বাই 12, তাহলে -1/2 আসতেছে, তাহলে অ্যান্সারটা কত হবে 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর লব্ধি বেগ বের করার জন্য 120 ডিগ্রি দিয়ে আমরা বসায় দিব, 6 আর 12 120 ডিগ্রি দিয়ে বসায় দিব, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটা লাগবে না। আচ্ছা সেম এবার আসি আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ছাতা ধরার ম্যাথ নিয়ে। এটা হচ্ছে এমসিকিউ তুলে দেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে এটারও সেম সূত্র, আমরা ছাতা ধরার ক্ষেত্রে যে কোনটা সেটা হচ্ছে, আচ্ছা ছাতা ধরার ক্ষেত্রে অক্ষরটা হচ্ছে এইভাবে চিন্তা করা হয়, বৃষ্টিটা পড়ে কিভাবে, এইভাবে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে বৃষ্টিটা পড়ে এই দিকে এইভাবে পড়তেছে, আমরা কিভাবে যাচ্ছি এই দিকে, তাই তো। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে আমরা বের করে কি যাচ্ছে উলম্ব অক্ষের সাথে অ্যাঙ্গেলটা চাই। তাহলে এই যে উলম্ব অক্ষটা কি, এইটা সরি এই যে এই অক্ষের সাথে আসলে কোন অ্যাঙ্গেলে করে আছে সেটা হচ্ছে আমাদের মিলে যায় এভাবে। আচ্ছা তাহলে দেখো এখানে চাইছে কি যে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড দৌড়ে যাওয়ার সময় একজন লোক 6 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে পতিত বৃষ্টি, মানে লম্বভাবে বৃষ্টিটা কিভাবে পড়তেছে, এইভাবে লম্বভাবে, এটা হচ্ছে বৃষ্টি পড়তেছে লম্বভাবে, এটা হচ্ছে বৃষ্টি, এটা হচ্ছে বৃষ্টি, আর এটা হচ্ছে মানুষ দৌড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে লব্ধিটা কোনটা হবে, এই যে এটা হচ্ছে লব্ধি, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি, উল্টা দিকে আসছে, এইটা হচ্ছে লব্ধি। এখন এই লব্ধির মানটা আমাদের এই যে এই অ্যাঙ্গেল, মানে উলম্ব মানে কি, যে বৃষ্টির সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমাদের চাইছে। তো এত কিছু দরকার নেই, আমরা অ্যাঙ্গেল চাওয়ার ক্ষেত্রে কি করি, যখন হচ্ছে আমরা যে অ্যাঙ্গেলটা চাই সেটা হচ্ছে আমরা ট্যান দিয়ে বের করি। সমস্যা করতেছে কেন, সেই অ্যাঙ্গেলটা কিভাবে বের করি, আমরা হচ্ছে ট্যান, এই যে ট্যান দিয়ে বের করি, ট্যান থিটা। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে আমরা মানে বাতাস বা মানুষ বাই বৃষ্টি, এক্ষেত্রে কোনো মাইনাস নাই। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে মানুষ মানে কি, যে দৌড়ে যে যাচ্ছে তার বেগটা, তাহলে 4, আর বৃষ্টিটা হচ্ছে 6, তাহলে 0.666। তো এটা যদি আমি 10 করি এটা হচ্ছে 33.7 ডিগ্রি সামথিং এমন আসবে। তার মানে কি যে হচ্ছে মেইন কথাটা হচ্ছে যে আমি এই কোণে যদি হচ্ছে ছাতাটা ধরি, আমি দৌড়ে যাওয়ার সময় যদি এরকম একটা কোণে যদি ছাতাটা ধরি, তাহলে সেই বৃষ্টি আমাকে ভেজাবে না। বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য পেতে হলে তাকে এত করে ছাতা ধরতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের মানুষ বা বৃষ্টির সূত্র দিয়ে আমরা মনে রাখতে পারবো।
এবার আসলে ভেক্টর যুগে কয়েকটা সূত্র। প্রথমে বলছিলাম যে ভেক্টর কয়েকটা প্রপার্টি ছিল, সেটা হচ্ছে আমরা পরে বলবো। তো এখানে হচ্ছে সেটা আসছে যে বিনিময় সূত্র মানে কি, এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ জিনিসটা কি, যে হচ্ছে আমি এই হাত আর এই হাত যদি আমি এই পাশে রাখি আর এই পাশে রাখি, দুইটা কিন্তু জিনিসটা সেমই হচ্ছে। দেখো 5 আর 10কে যদি তুমি যোগ করো, 5 আর 10, 5 + 10 আলটিমেটলি 15ই আসবে। আবার তুমি যদি 10-এর সাথে 5 যোগ করো তাহলে কিন্তু আলটিমেটলি 15ই আসবে। এটা এখানে বুঝে দেখো p + q, q + p = দুইটা জিনিসই সেম হবে। আবার সংযোজন সূত্র হচ্ছে, দেখো এখন আমি সবগুলো নাম্বারের সাথে আসলে তোমাকে ইজিলি বুঝাই দিব। দেখো যে 2 + 3 + 4 এটা কত হবে, 4 3 7 3 9। এখন তুমি চিন্তা করো যে হচ্ছে তুমি 2 আর 3 আগে যোগ করলা, 2 আর 3 5, 5 4 9 যোগ করলা, সেম হবে 9। তুমি যদি 3 আর 4, 2 + 3 + 4 যোগ করো তাহলে কিন্তু 9 হবে। 7 আর 2 9, সেম 9 আর 9, অ্যান্সার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আবার বন্টন সূত্র, এবার বন্টন সূত্রের ক্ষেত্রে আসি। চিন্তা করা যে হচ্ছে 4 আর 4, 2, 4 আর 4 এর সাথে যোগ করে দিলে আমরা অ্যান্সার কত আসবে, সেটা হচ্ছে 4 আর 4 8, 8 2 হচ্ছে 16। ঠিক আছে, দেখো এই প্রথমটা ছিল হচ্ছে বিনিময়, আমি এক্সচেঞ্জ করলাম। এরপর হচ্ছে সংযোজন মানে ভাগ ভাগ করে যোগ করলাম। বন্টন মানে কি আমরা ভাগ করে দিব। তাহলে এখন দেখো তুমি যদি 2 × 4 + 2 × 4 দিয়ে তাহলে কিন্তু 16 নিয়ে আসতো, সেম। তো দেখো m × p + q আর mp + mq দুইটা কিন্তু সেম। এইটা হচ্ছে ভেক্টর যুগের একটা সূত্র। আর ভেক্টর বিয়োগ তো আমরা আগেই বলছি, সেটা হচ্ছে জাস্ট উল্টা করে দিব। আচ্ছা, এবার একটা কথা আছে যে হচ্ছে দুইটা ভেক্টর যদি সমকোণে ক্রিয়া করে তাহলে কি করবে। দুইটা ভেক্টর যদি সমকোণে ক্রিয়া করে তাহলে সমকোণে ক্রিয়া করলে কি হবে, সেটা হচ্ছে a + b, এখানে কি ছিল +2ab cos আলফা। তো আলফার মান যদি 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রির মান কত, 0। cos 90 ডিগ্রির মান কত, 0। এখানে 0 বসবে, আলটিমেটলি a + b টোটালটাই 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে শুধু কি থাকবে, r = a² + b², এটাই থাকবে। এখন যদি দুইটা হচ্ছে আমি যদি সমান ভেক্টর নিতাম, তাহলে মানে সামান্তরিক সূত্র নয়, ভেক্টর দুটির বিয়োগফলের মান মানে ভেক্টর দ্বয়ের বিয়োগফলের মান হবে হচ্ছে এটা। মানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু তুমি চিন্তা করো যে হচ্ছে ওই যে স্কোয়ার করে দিলে কিন্তু যোগফল আর বিয়োগফলের মান কিন্তু সবই সেম আসবে। মানে স্কোয়ার করে দিলে কিন্তু ওই যে আমি যদি চিন্তা করি যে হচ্ছে a ভেক্টর - b ভেক্টর, এটা তুমি যদি মান চাও, a ভেক্টরের মান চাও, তাহলে কি হবে, √a² + -b² দিয়ে আলটিমেটলি a² + b² হয়ে যাবে। আবার যদি তুমি a + b ভেক্টর চাও তাহলে কিন্তু দুইটার মান কিন্তু সেম থাকতেছে। মানে কি দুইটা ভেক্টরের যোগফল ও বিয়োগফল তাহলে কিন্তু স্কেলার মানটা সেমই থাকতেছে। এখন যদি আমি দুইটা মানে সমান ভেক্টরকে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে সেক্ষেত্রে তাদের লব্ধিটা কত হবে, সেটা হচ্ছে √2a। এটা মেডিকেলে খুব আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কীভাবে, a² + a², তাহলে a² + 2a² √2a। সেক্ষেত্রে কিন্তু এদের মানে একটা ভেক্টর আর একটা মানে লব্ধি ভেক্টরটা কিন্তু দুইটা ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে ক্রিয়া করে থাকবে যদি দুইটা ভেক্টরই সমান হয়। স্বাভাবিক যে কি মানে দুইটা যদি সমান ভেক্টর একটা কোণে ক্রিয়া করে তাহলে হচ্ছে তাদের মানে লব্ধির মানটা যদি সমান হয় তাহলে তার মানে লব্ধির মানটা যদি সমান হয় তাহলে কি হবে, সেই ক্ষেত্রে লব্ধিটা হচ্ছে দুইটা মানে ওই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। এটা আমি একটু প্রুফ শিখে আসছি। আচ্ছা, ভেক্টরের বিভাজন কি, যে ভেক্টর হচ্ছে মূলত উপাংশে বিভাজিত হয়। উপাংশের জিনিসটা হচ্ছে এটা হচ্ছে মানে হায়ার লেভেলের পরে যে ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করে পাওয়া যায়। তো জিনিসটা কি দেখো, আমি একটু শর্টে বলি যে এই যে এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ওবি ভেক্টর বলছি, ওবি, এটা হচ্ছে ওসি, এটা হচ্ছে আলফা, মানে সরি টোটালটা আচ্ছা আলফা ধরি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, টোটালটা কত, আলফা + বিটা। তো ত্রিভুজ সূত্র যেটা বলে যে হচ্ছে মানে ত্রিকোণমিতির ত্রিভুজ সূত্র কি, সেটা কি বলে, যদি আমি মনে করো যে হচ্ছে যখন হচ্ছে আমি আলফাটা নিব মানে ও বি নিব, এই যে ও বি নিব, তখন হচ্ছে আমি কোনটা নিব, হচ্ছে আমার অপোজিট যে কোনটা থাকবে সেইটা। মানে ওবি যদি আমি ওই ওবি বাহুটা নিতে চাই তাহলে অপোজিটে কি থাকবে, বিটা আছে। তাহলে ওবি বাই সাইন ও এ বি, যেটা মানে হচ্ছে বিটা। এই যে ও, আচ্ছা ও এ বি, এই যে ও এ বি, এই যে বিটা এই পাশে দেখাইছে, আচ্ছা বিটাটা এই যে এই পাশে, মানে আলটিমেটলি ওবি বাই সাইন বিটা, এই যে এক্স বাই সাইন বিটা, এটাকে এক্স দ্বারা প্রকাশ করছে, তাহলে এক্স বাই সাইন বিটা। আমি যখন ওয়াই নিতে যাই তাহলে আমাদের এই কোণটা নিতে হবে, ঠিক আছে, ওয়াই এর অপোজিটে যে কোণটা আছে, তাহলে ওয়াই বাই সাইন আলফা। আমি যদি এখন অ্যাজ এ হোল আরটাকে টোটাল হিসেবে নিতে চাই, যে আর অ্যাজ এ হোল টোটাল, তখন হচ্ছে টোটাল a + b কোণটাকে নিব তাহলে সাইন আলফা + বিটা,
সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে তোমার মানে উপাংশের সূত্র, যেটা হচ্ছে একটা কোণে দুইটা মানে একটা আলফা কোণে আছে, বাট যদি লম্বভাবে থাকে, দেখো লম্বভাবের ক্ষেত্রে কি হবে, সেখানে দেখাচ্ছে না যাই হোক, লম্বভাবের ক্ষেত্রে হচ্ছে এদের যে কোণটা থাকবে সেক্ষেত্রে হচ্ছে দেখো সেক্ষেত্রে হচ্ছে এক্স বাই সাইন আলফা ওয়াই বাই হচ্ছে দুই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে আসলে হচ্ছে তোমার উপাংশগুলো কিভাবে থাকে, এইভাবে থাকবে, সরি সাইন হবে এটা। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লম্ব থাকলে কিন্তু এই কোণটা অলওয়েজ সেম। এটা হচ্ছে তোমার মানে লম্বাংশের ক্ষেত্রে। এখানে হচ্ছে আসলে উপাংশের ধারণাটা কেন লাগে, যে তুমি চিন্তা করো যে হচ্ছে এটা একটা ভেক্টর, এটা আমরা যখন নৌকার গুণ টানার ক্ষেত্রে লাগবে, যদি এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে ভাগ হয়ে যায়, তখন সেটা আমরা উপাংশ হিসেবে প্রকাশ করি যে হচ্ছে এক্স কজ আলফা দিয়ে। এই ভেক্টরটা যদি যখন হচ্ছে উপরের দিকে চলে যাবে, তখন সেটাকে প্রকাশ করা হচ্ছে, মানে যদি আর ভেক্টর হয়, যে আর ভেক্টর, এই আর ভেক্টরটা কিভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আর কজ আলফা, মানে আর ভেক্টর আর মান যদি হয়, আর লম্ব বরাবর গেলে হচ্ছে আর সাইন আলফা, এইভাবে লেখা হয়। মেইনলি এই থিওরিটা আমাদের লাগে, এই থিওরিটার বাইরে আমাদের কিছু লাগবে না। কারণ কি, যে হচ্ছে এই যে আর বাই সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90, আচ্ছা এটা তোমাদের ইজিলি এভাবে বোঝাইতে পারবো। সাইন 90 ডিগ্রির মান কত, 0, সরি 1। তাহলে এই যে এই দুইটা এখানে সমান হবে, আর ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আর সাইন থিটা, মানে এই যে এক্স এর মানটা হবে তখন আর সাইন থিটা। বুঝতে পারছো, এটাই বুঝতে চাইছিলাম। ভেক্টরের যে কোসাইন সূত্র আছে, এই কোসাইন সূত্র আসলে আমাদের থিওরিটিক্যাল পার্টের জন্য দরকার নেই, শুধুমাত্র একটা লাইন আমরা পড়বো, যে হচ্ছে লাস্টে যেটা লেখা আছে, তো একটু দেখা যাচ্ছে না, আমরা একটু উপরে তুলি, যে এই যে তিনটা ভেক্টরের যে হচ্ছে আলফা বিটা গামা, তিনটা অক্ষ বরাবর আমরা তিনটা কোণ পাবো, আর এক্স অক্ষ বরাবর আলফা, ওয়াই অক্ষ বরাবর বিটা, জেড অক্ষ বরাবর গামা। এই তিনটা কোণের যোগফলের সমষ্টি, মানে কস দিয়ে যে আমরা কোণটা পাবো, এই তিনটার যোগফলের সমষ্টি অলওয়েজ এক হবে, সমষ্টি এক হয়। এটা হচ্ছে আমাদের মিউজিকের জন্য দরকার, আর কিছু না। জাস্ট আমরা মনে রাখবো যে দুটি রাশির যোগফল বিয়োগফল সমান, আমাদের হচ্ছে প্রুফ দরকার নাই। এরপর আসে হচ্ছে গাড়ি, এখানে যে কথাটা লেখা আছে আমরা ওভারঅল কথা চিন্তা করব, যে গাড়ির ক্ষেত্রে বলছে আমরা ওভারঅল আমি তিনটা কথা একসাথে বুঝাই দিব। এই যে উপাংশের যে ব্যাখ্যাটা, উপাংশের এই ব্যাখ্যাটা আমি তিনটা কথা মনে রাখবো, যে নৌকার গুণ টানা, এরপর হচ্ছে এখানে দেয়া নাই, যাই হোক সমস্যা নেই, নৌকার গুণ টানা, তিনটা কথা, নৌকার গুণ টানা, এরপর হচ্ছে লন রোলার টানা বা ঠেলা, আর একটা হচ্ছে ট্রলির হাতল। ঠিক আছে, এই যে কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা পয়েন্টে আসলে ওভারঅল এখানে আমি বুঝাই দিব। সেক্ষেত্রে কি নৌকার গুণ টানার ক্ষেত্রে আসলে দড়ি লম্বা হলে সুবিধাটা কি, যে দড়ি লম্বা হওয়া লাগবে। এরপরে লন রোলারের ক্ষেত্রে কি হবে, লন রোলার হচ্ছে ঠেলার থেকে টানা সহজ। এরপরে ট্রলির ক্ষেত্রে হচ্ছে ট্রলির হাতল হচ্ছে ছোট হইতে হবে। এই তিনটা কথা মনে রাখলেই আমাদের হবে। তো তিনটা কথার ক্ষেত্রে আসলে বেসিক কথাটা কি দেখাই, যে হচ্ছে চিন্তা করো যে হচ্ছে এটা একটা বল। আচ্ছা, এখন এটার দিকে তুমি যদি হচ্ছে এটা তুমি যখন টানবা, বা নৌকাকে আমি এখানেই দেখাই, যে নৌকাকে তুমি যখন টানতেছো, এই যে টানলা, এই নৌকাকে যখন টানা হয়, এখানে একটা পারে মানুষ দাঁড়ায় থাকে, এই যে মানুষ দাঁড়ায় থাকে, সে যখন টানে, তো এই টানের কারণে দুটো উপাংশ ক্রিয়েট হয়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তা এক্স অক্ষ বরাবর একটু আগে যেটা মানে আমরা যখন হচ্ছে ভেক্টর উপাংশ শিখছি, উপাংশের টাইমে বলা হয়েছে যে হচ্ছে এই যে একটা ভেক্টর আমি যদি চিন্তা করি, যে হচ্ছে এটা যদি এফ ভেক্টর হয়, তাহলে এই যে বল যেহেতু দিচ্ছি, যে একটা বল দিচ্ছি, তাহলে হচ্ছে একটা ভেক্টর, তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে তার উপাংশ হবে হচ্ছে এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তার উপাংশ হবে হচ্ছে এফ সাইন থিটা। এবার সেম নৌকাটা কিন্তু পানিতে নিচের দিকে, তাই না, যে আমরা কি জানি অলওয়েজ আমি যে দাঁড়াই আছি, আমি কিন্তু নিচের দিকে মাটির দিকে একটা ফোর্স ক্রিয়েট করতেছি না, তাহলে নৌকা কিন্তু পানির ভেতরের দিকে একটা ফোর্স ক্রিয়েট করে, সেটা হচ্ছে এমজি, মানে নৌকার যে ভরের কারণে এক ধরনের ক্রিয়েট হচ্ছে, সেটা হচ্ছে এমজি। তাহলে দেখো যে নৌকা কেন সামনে আগায় যাচ্ছে, কারণ হচ্ছে
এই এফ সাইন থিটা থেকে এফ কস থিটা হচ্ছে বড়। সেম এফ সাইন থিটার এমজি দেখো দুটো অপোজিট দিকে ক্রিয়া করে, অপোজিট দিকে যখন হচ্ছে দুইটা ভেক্টর ক্রিয়া করে তখন কি হয়, সেটা হচ্ছে কাটাকাটি হয়ে যায়, আমরা কি জানি যে বিয়োগফল হয়ে যায়, মানে ভেক্টরের মানটা তখন কমে যাচ্ছে। তাহলে বল কমে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু খুব মানে আমরা বল কমে গেলেও বলের যে হচ্ছে ভেক্টরের মানটা কমে যাচ্ছে, বাট বল কিন্তু আমরা সেমই আছে, তাহলে আমরা কম বলে আমরা কিন্তু সেটাকে আগায় নিতে পারবো। এখন দেখো যে এই যে একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে থিটা 1, তো এই ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অ্যাঙ্গেলের মানটা হচ্ছে কম, এখানে কিন্তু অ্যাঙ্গেলের মানটা বেশি। তাহলে যে যখন হচ্ছে কসের অ্যাঙ্গেলের মানটা যত কম হবে তার মান তত বেশি হবে, মানে কি আমরা তত সুবিধা পাবো। তাহলে এক্ষেত্রে যখন হচ্ছে আমরা দেখো দড়ি যখন লম্বা হবে, তুমি যদি চিন্তা করো যে হচ্ছে এখানে একটা দাঁড়ায় আসো, যদি দড়ি লম্বা হয় তাহলে কিন্তু তোমার অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে, বাট দড়ি যদি তোমার ছোট হয় তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা এই যে বড় হয়ে যাবে, তখন কিন্তু কসের মান বেশি হবে। আর দড়ি বড়র ক্ষেত্রে হচ্ছে মানে কসের মানটা হচ্ছে ছোট হবে, তখন আমাদের নৌকা টানতে সাহায্য হবে। তাহলে নৌকা সামনে আগায় যাবে হচ্ছে এফ কস থিটা বলের কারণে, আর নৌকা পাড়ের দিকে আগে যাবে হচ্ছে এফ কস থিটার কারণে, এফ সাইন থিটার কারণে। এই দুইটা জিনিস আমরা একটু মনে রাখবো। সেম লন রোলারের ক্ষেত্রেও চিন্তা করবো আমরা, লন রোলার বা হচ্ছে ট্রলি, দেখো সেম জিনিস হচ্ছে তুমি চিন্তা করো যেখানে একটা লন রোলার আছে, তাহলে লন রোলার যখন তুমি হচ্ছে টানতিছো সেম নৌকার হচ্ছে গুণ টানার মতো, তাহলে সেই ক্ষেত্রে একটা এফ কস থিটা এফ সাইন থিটা দিকে হয়ে যাচ্ছে। এখন লন রোলার কেন টানা সহজ, এই যে এফ সাইন থিটা উপরের দিকে, এমজি হচ্ছে নিচের দিকে কাজ করছে, তাহলে সেক্ষেত্রে ওজন কিন্তু কমে যাচ্ছে। এই যে এফ সাইন থিটা মাইনাস এমজি, মানে কার্যকরী ওজন কিন্তু তখন হয়ে যাচ্ছে এতটুকু, মানে কার্যকরী ওজন হচ্ছে এফ সাইন থিটা মাইনাস এমজি ইজ ইকুয়াল টু ওমেগা, সরি ডাব্লু, এটা হচ্ছে তোমাদের কার্যকরী ওজন। এখন যেহেতু এখন ওজন কমে যাচ্ছে তাহলে কি তোমার টানা সহজ হবে, এইটা হচ্ছে কথা। এখন যদি তুমি চিন্তা করো যে হচ্ছে তুমি লন রোলারকে এখন ঠেলতেছো, তাহলে ঠেললে কি হবে, উপাংশ একটা নিচের দিকে যাবে আর একটা হচ্ছে অক্ষ বরাবর যাবে, তাহলে এটা হচ্ছে এফ কস থিটা, যেটার কারণে আসলে লন রোলারটা আগায় যাবে, আর এফ সাইন থিটা হচ্ছে নিচের দিকে কাজ করবে, যেহেতু তুমি ঠেলতেছো এটাকে, আবার এমজিও কিন্তু নিচের দিকে কাজ করবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কার্যকরী ওজন কি হয়ে যাবে, এফ সাইন থিটা প্লাস এমজি। কারণ কি দুইটা সেম দিকে, আমাদের কি দুইটা ভেক্টর যদি সেম দিকে ক্রিয়া করে তাদের হচ্ছে লব্ধি কি, তাদের যোগফল হয়। যেহেতু এই জন্য হচ্ছে লন রোলার তারপর হচ্ছে ট্রলি সবকিছুই হচ্ছে টানা সহজ ঠেলার থেকে, আর গুণ টানা নৌকার ক্ষেত্রে হচ্ছে রশ্মি যদি যদি বড় হয়, আর ট্রলি টানার ক্ষেত্রে ট্রলির হাতল যত বড় হবে তত হচ্ছে সেটা টানা ইজি হবে। এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ একক ভেক্টর, মানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে সেটা হচ্ছে একক ভেক্টর। আচ্ছা, যোগ ও বিয়োগ সেম কথা, যে হচ্ছে যদি তুমি চিন্তা করো যে হচ্ছে এটা দুইটা ভেক্টর এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই জেড, যোগফল কি হবে, এ এক্স প্লাস বি এক্স, এক্স প্লাস বি এক্স, এ ওয়াই প্লাস বি ওয়াই, এ ওয়াই প্লাস বি ওয়াই, এ জেড প্লাস বি জেড। যোগফল এটা, বিয়োগ ফলের ক্ষেত্রে জাস্ট উল্টাটা, এ এক্স মাইনাস বি এক্স, এ ওয়াই মাইনাস বি ওয়াই, এ জেড মাইনাস বি জেড, রুট ওভার করে দিলে সেটা হচ্ছে আমরা মানটা পাবো। এবার আসি হচ্ছে স্কেলার গুণন আর হচ্ছে ডট গুণন, সরি স্কেলার গুণন ডট গুণন আর হচ্ছে আমাদের ক্রস গুণন আর ভেক্টর গুণন। তাহলে যদি দুইটা ভেক্টরকে আমরা যদি গুণ করে একটা স্কেলার রাশি পাই তাহলে সেটা হচ্ছে আমাদের স্কেলার গুণন, আর যদি দুইটা ভেক্টরকে গুণ করে একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি পাই সেটা হচ্ছে ভেক্টর গুণন বা হচ্ছে ক্রস গুণন। তো আমরা অলওয়েজ মনে রাখবো এখানে একটা এত আমাদের দরকার নাই, আমরা বেসিক কথাটা মনে রাখবো যে হচ্ছে স্কেলার গুণন যেটা, সেটা হচ্ছে আমরা দুইটা ভেক্টরকে এভাবে ডট প্রয়োগ করবো, পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি কিউ cos থিটা। তাহলে যেটা হচ্ছে ডট ভেক্টর সেক্ষেত্রে আমরা দুইটা ভেক্টরের মান নিব, তার সাথে হচ্ছে cos থিটা নিয়ে নিব। আর যখন হচ্ছে সেটা হচ্ছে ক্রস গুণফল করব, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ সাইন থিটা, আর একটা এক্সট্রা ভেক্টর নেব। কারণ কি এখানে একটা ভেক্টর সাইন নেওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমরা বলছি কি যে হচ্ছে ক্রস গুণফল করলে আমি আর একটা ভেক্টরই পাবো। এখন স্কেলার গুণফলের ক্ষেত্রে হচ্ছে এখানে ওভারঅল সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞা আমাদের এত ইম্পর্টেন্ট না। তো এটা হচ্ছে তোমার উপাংশের কথাটা বলছে, মানে অভিক্ষেপের কথাটা বলছে। তো চিন্তা করো যে হচ্ছে বলছে যে হচ্ছে কিউ মানে অভিক্ষেপ জিনিসটাকে একটু দেখাই। চিন্তা করো যে হচ্ছে এটা একটা ভেক্টর পি, সরি কিউ, এটা হচ্ছে পি, অ্যান্ড অভিক্ষেপ মানে কি আমরা কি জানি ছায়া। তাহলে যদি আমি কিউর অভিক্ষেপ চাই তাহলে এই যে এই বরাবর ছায়া, এইটুকু, এই অংশটুকু, এই অংশটুকু। এখন দেখো সেটা কি চাইছে যে হচ্ছে পি এর দিকে, তার মানে কি এটা পি না,
পি এর দিকে বলছে, এই যে পি এর দিকে, এই যে পি এর দিকেই হচ্ছে কিউ এর উপাংশ বা পি এর ওপর কিউ এর লম্ব বিক্ষেপ, মানে পি এর দিকে কিউ এর উপাংশ কিন্তু তোমাকে বলে দিছে। তাহলে যদি পি এর ওপর কিউ এর উপাংশ মানে কি, কিউ কস আলফা, যদি আলফা কোণে ক্রিয়া করে, তাই না? তাহলে তোমার কি হচ্ছে যে অভিক্ষেপ মানে কি, যে কিউ এইটুকু ছায়া, যদি চিন্তা করে যে হচ্ছে আমি যে দাঁড়াইছি হাত দিচ্ছি, এই হাতে যে ছায়াটুকু যে অঞ্চল জুড়ে পড়বে, এই হাত এই রাখলাম, এই যে ছায়া বা এই হাতের উপর এই হাত রাখলে, এই যে এটা হচ্ছে সবচেয়ে ইজি মানে বেস্ট এক্সাম্পল। তুমি এই হাতের উপরে, হাতে তো হচ্ছে আমাদের যে এই অংশটুকু, যে অংশটুকু অনেক বড়। এখন দেখো চিন্তা করে যে আমি হাত যেটুকু কভার করছি, এটুকু হচ্ছে এর অভিক্ষেপ, মানে যেটুকু আসলে কভার করে, বাট এটা কিন্তু পুরাটা কিন্তু রেখা, বাট আমি হাতে যেই অংশটুকু রাখতেছি সেইটুকু হচ্ছে এর অভিক্ষেপ, ওই পার্টটুকুর মানটা কত। তাহলে দেখো এটা হচ্ছে যদি পি কিন্তু বড়, বাট কিউ, এই যে কিউ এর হচ্ছে পি এর ওপর কিউ এর অভিক্ষেপ, চাইছে কি পি এর ওপর কিউ এর অভিক্ষেপ বা কিউ এর উপাংশ, পি এর ওপর কিউ এর উপাংশ, এটাই হচ্ছে মূলত লম্ব বিক্ষেপের কথা। অনেকে এটা বুঝতে ভুল করে যে পি এর ওপর, এটা কিন্তু আলোচনা রাখবো, মানে পি এর ওপর মানে যার ওপর চাইছে সেটারই হচ্ছে আসলে মানটা লাগবে, যে পি এর ওপর কিউ লম্ব অভিক্ষেপ মানে যার অভিক্ষেপ তারই মান কিউ কজ আলফা। যদি চাইছে হচ্ছে কিউ এর দিকে, এই যে কিউ এর দিকে পি এর, হ্যাঁ কিউ এর দিকে হচ্ছে পি এরটা চাইলে, এখন দেখো চিন্তা করো যদি আমি চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে কিউ দিলাম, এটা হচ্ছে পি, এখন যদি চাই কিউ বরাবর পি এর লম্ব বিক্ষেপ, মানে যেটার লম্ব বিক্ষেপ চাইবে সেটাই হচ্ছে আমরা কজ, তার সাথে কজ আলফা দিয়ে দিব, বা যে অ্যাঙ্গেলটা থাকবে সেই কজ সেই অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ওই অ্যাঙ্গেল এইভাবে লেখা যায়, যদি উপাংশ হিসেবে বা লম্ব বিক্ষেপ হিসেবে সূত্রটা এইভাবে ডিফাইন করা যায়। তো এই ক্ষেত্রে এটা কোথায় কাজে লাগে, আমরা স্কেলার গুণফল দিয়ে হচ্ছে এই যে উপাংশ জিনিসটা ব্যাখ্যা করতে পারি, আর হচ্ছে স্কেলার গুণফল দিয়ে হচ্ছে আমরা দুইটা ভেক্টরের মধ্যে যে কোণ, এই কোণটা হচ্ছে আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, যে কসটা এই পাশে নিয়ে এই যে পি বাই কিউ ভাবে ডিভাইড করে দিলে আমরা হচ্ছে মানে কোণটা বের করতে পারি, দুইটা ভেক্টরের মধ্যে আসলে কোণ। তাহলে দেখো যে হচ্ছে আলফা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে যে আলফা সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে পি ও কিউ মানে ভেক্টর দুটি হচ্ছে পরস্পর সমান্তরাল, তাহলে এই যে 0 ডিগ্রি হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল, আর এটার মান তখন হাইস্ট হবে। আবার আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 ডিগ্রি মান কত, 0, তাহলে সেক্ষেত্রে সেই ভেক্টর দুটি হচ্ছে পরস্পর লম্ব হবে, খুব ইম্পর্টেন্ট। তার মানে স্কেলার গুণফলের ক্ষেত্রে যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়, তাদের স্কেলার গুণফল হবে হচ্ছে 0। আবার যদি দুইটা ভেক্টর যদি 0 হয়, ডট গুণফল 0 হলে তাদের হচ্ছে ভেক্টর দুটি পরস্পর হচ্ছে মানে লম্ব। আর যদি 180 ডিগ্রি ক্রিয়া করে, তাহলে হচ্ছে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়, এবার দুইটা ভেক্টরের দিক চেঞ্জ হয়, মানে একটা ভেক্টর এদিকে ক্রিয়া করলে আরেকটা ভেক্টর এদিকে। আচ্ছা, স্কেলার গুণফলের উদাহরণ হচ্ছে বলটা কি এফএস কস থিটা, আমরা জানি। এবার আসে হচ্ছে মানে স্কেলার গুণফল হচ্ছে বিনিময় সূত্র মেনে, মানে পি ডট কিউ আর কিউ ডট পি হচ্ছে সেম, বাট স্কেলার মানে ভেক্টর গুণফল হচ্ছে এই নিয়মটা মেনে চলে না, আমরা মনে রাখবো। এবার হচ্ছে আসি যে হচ্ছে এই যে আই ডট জে ডট কে। আচ্ছা, আই সাথে যদি আমি আর একটা আই গুণ করি, সেক্ষেত্রে দেখো এটা অ্যাঙ্গেল কত, 90 মানে 0 ডিগ্রি, অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, সেটা মানটা হাইস্ট হবে। তাহলে আসলে আই ডট আই যদি দেই, তাহলে আই আর আই এটা হচ্ছে মান ইন্টু কস 0 ডিগ্রি। দেখো আই এটার মানে 1, এটার মানে 1, এটার মানে 1, তাহলে আই ডট আই সমান কি হবে 1। সেম জে ডট জে সেটা হচ্ছে 1, কে ডট কে সেটা হচ্ছে 1। বাট যদি আই আর জে নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমরা জানি যে 90 ডিগ্রি হলে ডট গুণফল 0 হবে। তাহলে আই ডট জে, জে ডট কে, কে ডট আই ডট কে, জে ডট কে, কে ডট জে, যেটাই নিই না কেন সেক্ষেত্রে আমাদের মানটা আসবে কত, 0। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এই তিনটা লাইন। স্কেলার গুণফলের ধর্ম, তাহলে যদি দুইটা সেম জাতীয় স্কেলার গুণফল করি, তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার মানটা চলে আসবে। আমরা জানি এটা তো ইজি, মানে একই ভেক্টর দুবার নিয়ে স্কেলার গুণফল করে সেটা হচ্ছে ভেক্টরের মানের বর্গ পাওয়া যায়। এরপর হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে, এটা বলতেছে। বন্টন সূত্র হচ্ছে স্কেলার গুণফল মেনে চলে, মানে এ ডট এ ইন্টু বি প্লাস সি, এ ডট বি প্লাস বি এ ডট এ সি, এটা হচ্ছে সেম। পরস্পর লম্ব ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে 0 হয়, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর হচ্ছে 0। দুটি ভেক্টরের মধ্যে মানে কি, যে তুমি বললাম না 7 আর 5 দুইটা ভেক্টর আমরা নিলাম, তাহলে এদের মধ্যে থেকে আমরা 0 ভেক্টর কিভাবে পাবো, কারণ এটা তো মান সমান না, বাট তাও 0 ভেক্টর কিভাবে আসে, এই যে দুটো যদি লম্বভাবে থাকে, তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এভাবে আমরা বের করতে পারি স্কেলার গুণফলের সাহায্যে। সমকোণিক একক ভেক্টর সমূহের স্কেলার গুণফল, এটা আগেই বলে ফেলছি। এবার আসি হচ্ছে আমাদের কখন পরস্পর লম্ব হবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে স্কেলার গুণফলের মানটা কিভাবে বের করব, সেক্ষেত্রে কি 0 হওয়া লাগবে। আমরা কি জানি যে হচ্ছে এম এর মানটা কত হলে সেটা হচ্ছে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। আমরা কি জানি যে স্কেলার গুণফল যদি 0 হয়, তাহলে কিন্তু ভেক্টরটা কি হবে, লম্ব হবে। সেক্ষেত্রে এটা খুব ইজি নিয়ম বের করার কি, আমরা হচ্ছে
আই ক্যাপের সবগুলো হচ্ছে সহগ গুণ করব, আগে সহগ গুণ করে যোগ করব। তাহলে আই ক্যাপের সহগ আগে গুণ করব, 2 ইন্টু এম মানে কি 2m, এরপরে যোগ করব প্লাস 2 ইন্টু 3 মানে কি 6, এরপরে কি সেটা হচ্ছে আমি কে এর সহগ গুণ করব, তাহলে -8 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2m -2 ইজ ইকুয়াল টু 0, 2m ইজ ইকুয়াল টু 2, তাহলে m ইজ ইকুয়াল টু 1। তার মানে কি আমার অ্যান্সারটা হবে 1। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে আলটিমেটলি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে। এরপরে আসি যে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান চাইছে। কোণের মানের ক্ষেত্রে আমরা সেম জিনিস, আমরা হচ্ছে আগে cos থিটা দেই। তাহলে p ভেক্টর ডট কিউ ভেক্টর আর p আর কিউ এর মানটা চাইবে। দেখো p আর কিউ এর মান আমরা পরে বের করবো, আগে হচ্ছে আমরা ডট গুণফলটা বের করি। তাহলে 9 ইন্টু 4 সেটা হচ্ছে 36, এরপর হচ্ছে 6 ইন্টু 1 তাহলে -6, এরপর হচ্ছে 5 ইন্টু 6, দেখো -6 ইন্টু 5 মানে হচ্ছে -30, এইটুকুর মান আমরা পরে দিব। দেখো এটা দেখো -36 প্লাস 36 মানে আলটিমেটলি 0 বাই সামথিং যাই দিই না কেন সেটা হচ্ছে 0 হয়ে যাবে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে কি তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। বোঝা যাচ্ছে যে তারা আসলে একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছে, কারণ কি এদের হচ্ছে এই যে ডট গুণফলের মান যেহেতু 0 হয়েছে, তাহলে চোখ বুঝে আমরা বলবো যে এরা হচ্ছে একে অপরের সাথে সমকোণে আছে। এবার এসেছে ভেক্টর গুণফল। তো ভেক্টর গুণফলের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এক্ষেত্রে হচ্ছে দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল মানে দুইটা ভেক্টরের হচ্ছে কখন ভেক্টর গুণফল বলে, যদি একটা আমরা ভেক্টর গুণ মানে ভেক্টর রাশি পাই, তো সেক্ষেত্রে হচ্ছে এটা ভেক্টর গুণফল বা ক্রস গুণফল। তো এক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে আমরা সাইন দ্বারা প্রকাশ করি, যে হচ্ছে পি কিউ সাইন আলফা ইটা দ্বারা নেই, আমরা এ ক্যাপ নিয়েছিলাম বাট আসলে ইটা ক্যাপ হবে, ঠিক আছে, ইটা ক্যাপ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি একটা নিয়ম মনে রাখবো যে হচ্ছে এখানে হচ্ছে ডান হাতে স্ক্রু নিয়ম ইউজ করা হয়, যে আসলে কোনটা হচ্ছে ভেক্টরের দিক নির্দেশ হবে। তো চিন্তা করবো যে হচ্ছে আগে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোর কথা চিন্তা করবো। আচ্ছা, বৃদ্ধাঙ্গুলের কথা চিন্তা করবো, আমরা বৃদ্ধাঙ্গুল এভাবে নিলাম। আচ্ছা, এটা কিভাবে বসাইলাম, এই যে আমি হাতের এখানে বসাচ্ছি, ঠিক আছে, এই যে সোজা। এখন দেখো যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিই, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, যে হচ্ছে এই যে বরাবর আমি আমার এই হাতের যে আঙ্গুলগুলো আছে এটা হচ্ছে বডির দিকে নিচ্ছি। তুমি যদি এটাকে ঘড়ির সাথে চিন্তা করো, দেখবা যে ঘড়ির কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, তাই না? এই যে এইভাবে গেলে কিন্তু ঘড়ির বিপরীত দিকে যায় না, ঘড়ি কিন্তু এই যে এদিকে যায়, এভাবে ঘুরে। বাট আমরা কিন্তু হচ্ছে বিপরীত দিকে, তাহলে ঘড়ির বিপরীত দিকে গেলে কিন্তু আঙ্গুলটা এই যে সোজা আছে, এই যে আঙ্গুলটা উপরের দিকে আছে। তার মানে তুমি যদি দুইটা ভেক্টরকে এই যে কিউ আর পি, এই যে কিউ আর পি, তুমি যদি কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর নাও, তাহলে হচ্ছে তাদের লব্ধি কি করবে, মানে খাড়া উপরের দিকে কাজ করবে। এখানে নিচে দেখাচ্ছে বাট খাড়া আসলে উপরের দিকে কাজ করবে। যদি আচ্ছা এটা হচ্ছে ক্লকওয়াইজ গেছে, সরি এটা তো ক্লকওয়াইজ, এই যে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা সেটা হচ্ছে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটা হচ্ছে অ্যান্টি মানে ঘড়ি তো এইদিকে যায়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে এই যে এইভাবে যাচ্ছে, দেখো এইভাবে। তো এখন এটা তো এইভাবে তোমার 2 ডাইমেনশনে দেখাচ্ছে যে এটা উপরের দিকে আছে, বাট আসলে কিন্তু আমি যদি এই পয়েন্ট এইভাবে একটা কলম রাখি, এই যে সোজা বরাবর যে কলমটা আছে এটা হচ্ছে এই ভেক্টরের দিক, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে। বাট যখন হচ্ছে ক্লকওয়াইজ যাচ্ছি, দেখো তুমি যদি এখন এটাকে ঘুরে নাও ক্লকওয়াইজ, তুমি এটাকে উল্টায় দাও, এই যে আঙুলটা উল্টায় দিলে কিন্তু এখান থেকে এটা কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে, এই যে ঘড়ি যেদিকে যাচ্ছে এটা ওইদিকে যাচ্ছে, কিন্তু আঙুলটা কিন্তু নিচের দিকে থাকতেছে। তার মানে কি, তুমি যখন হচ্ছে দুইটা ভেক্টরকে যদি ক্লকওয়াইজ নাও, এই যে কিউ ক্রস পি যখন নিবা, কিউ ক্রস পি নিলে কি, আমি আগেই বলছি যে যদি আমি একটা ভেক্টর নেই পি প্লাস পি ক্রস কিউ নিলে যেটা হবে, আমি যদি কিউ ক্রস পি নিই তাহলে উল্টা মানটা হবে, মানে কি দিক চেঞ্জ হয়ে যাবে, তাহলে উল্টা দিকে হবে, মানে এই বিন্দুটা হবে বোর্ডের ভেতরের দিকে, মানে একটা সোজা পয়েন্ট সেটা হচ্ছে বোর্ডের ভেতরের দিকে, আমি তো সেটা বুঝাতে পারতেছি না, এই জন্য উপরে নিচে দিয়ে প্রকাশ করছি, মানে সেটা নিচের দিকে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে ভেক্টরের দিক। এটা হচ্ছে তোমার ডান হাতে স্ক্রু নিয়ম, যেটা হচ্ছে আমি এতক্ষণ বোঝাইলাম। এই যে স্ক্রুর কথা চিন্তা করলে উপরের দিকে, ক্লকওয়াইজ গেলে হচ্ছে নিচের দিকে, যে ক্লকওয়াইজ নিচের দিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে উপরের দিকে, যে উপরের দিকে। এবার আসে হচ্ছে ভেক্টর গুণের উদাহরণ বলছে না, ভেক্টর গুণের তো অনেক উদাহরণ আছে, বল সবগুলো হচ্ছে ভেক্টর উদাহরণ, পি কিউ সাইন আলফা, এভাবে আমরা মনে রাখবো। বিশেষ ক্ষেত্র কি, যদি হচ্ছে আলফা 0 ডিগ্রি হয়, তাহলে আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে কিন্তু ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। তাহলে দেখো যে ডট গুণফল যখন 0 ছিল তখন হচ্ছে ভেক্টর দুইটা লম্ব ছিল, আর স্কেলার গুণফল সরি আর যখন ক্রস গুণফল হচ্ছে 0 তখন ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। খুবই ইম্পর্টেন্ট যে ডট গুণফল যখন 0 তখন 90 ডিগ্রি মানে লম্ব, আর স্কেলার গুণফল যখন 0 তখন হচ্ছে সেটা সমান্তরাল। তাহলে পি কিউ সাইন আলফা, সরি পি কিউ সাইন আলফা। এখন যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু তখন সেটা কিন্তু পি কিউ মানে এদের সর্বোচ্চ মান হবে, তখন মানে 90 ডিগ্রি আমার ওটা কিন্তু ছিল 0 ডিগ্রিতে ডট গুণ হচ্ছে সর্বোচ্চ মান, আর 90 ডিগ্রিতে হচ্ছে তোমার ক্রস গুণফলের সর্বোচ্চ মান। আর যখন হচ্ছে 180 ডিগ্রিতে থাকবে তখন সেক্ষেত্রে আলটিমেটলি এদের মানটা হচ্ছে 0 হবে।
এক্ষেত্রে দুটি ভেক্টর পরস্পরের সমান্তরাল হবে এবং বিপরীতমুখী হবে। এই যে দুটি ভেক্টর যেভাবে ক্রিয়া করবে, ঠিক আছে, সমান্তরাল বিপরীতমুখী হবে। আচ্ছা, এবার আসে হচ্ছে ভেক্টর কিন্তু এই যে মানে হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে না, মানে পি প্লাস কিউ, কিউ প্লাস পি, মানে পি ক্রস কিউ, কিউ ক্রস পি কেন যেতে পারি না? কারণ ওই যে বললাম কি ভেক্টরের দিকটা চেঞ্জ হয়, একটা উপরের দিকে একটা অপোজিট দিকে, একদম অপোজিট দিকে। এই যে এইভাবে একটা উপরের দিকে যাচ্ছে আর একটা নিচের দিকে যাচ্ছে, এভাবে ভেক্টর চিন্তা করলে। এই জন্য হচ্ছে এটা কিন্তু মানে বিনিময় সূত্র মেনে চলে না। এবার হচ্ছে আমি যদি দুইটা একই জাতীয় ভেক্টরকে, আমি কি বলছিলাম যে হচ্ছে দুইটা যদি ভেক্টর আই ক্রস আই নেই, তাহলে আই ক্রস আই নিলে কি হবে? সাইনের মানে তখন কত? 0 ডিগ্রি, তাই না? সাইন 0 ডিগ্রি মানে কত? 0। এই জন্য আমি যদি আই ক্রস আই নিই তখন কিন্তু আলটিমেটলি সেটার মান 0 চলে আসবে। আই ক্রস আই নিলে 0 চলে আসবে, বাট আই ডট আই নিলে কিন্তু সেটার মান আই চলে আসে। কারণ কি? সাইন 0 ডিগ্রি মানে কিন্তু 0, বাট সাইন 90 ডিগ্রি মানে কস 90 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কিন্তু 1 ছিল। এবার আমরা দেখছিলাম যে আই ডট জে ছিল কিন্তু 0, বাট এখানে কিন্তু আই ক্রস জে, আই ক্রস জে ক্ষেত্রে কিন্তু আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত? 1। কিন্তু আমরা কি বলছি যে হচ্ছে এটার দিকে আমরা বলছি যে হচ্ছে অলওয়েজ দুইটা ভেক্টর আমি চিন্তা করি, আমি একবার দেখাই তোমাদের। আই আর জে নিছি, আই আর জে কে ক্রস করছি, তাহলে 90 ডিগ্রি হয়েছে, বাট এটা কিন্তু 1 লিখতে পারবো না, কারণ কি? এটা একটা ভেক্টর রাশি আসতে হবে, 1 কে ভেক্টর রাশি না। তাহলে এখন ওই যে ঘরের কোণা চিন্তা করো, যে তুমি চিন্তা করো যে হচ্ছে তুমি আই আর জে নিলাম, ঠিক আছে, এই যে ঘরের কোণায় আই আর জে নিলাম, এটা আই আর জে, তাহলে ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর তুমি যে আই আর জে নাও, তাহলে এর কিন্তু যে লম্ব বরাবর যেটা আছে, মানে উচ্চতা বরাবর যে রেখাটা আছে, সেটাই কিন্তু আলটিমেটলি ওদের যে হচ্ছে ক্রস গুণফলের প্রাপ্ত যে ভেক্টরটা, সেটা হচ্ছে ওইটা। তার মানে আই ক্রস জে নিলে যে আরেকটা ভেক্টর কি থাকে? কে ক্যাপ থাকে, তাহলে সেটা হচ্ছে তার ভেক্টর গুণফল। বুঝতে পারছো? যদি জে ক্রস কে নিতাম তাহলে সেটা হচ্ছে মাইনাস কে হয়ে যেত, কারণ কি? তখন হচ্ছে এই যে ভেতরের দিকে হয়ে যেত, উল্টা দিকে গেলে তখন সেটা হচ্ছে মাইনাস মান চলে আসবে। তার মানে আমরা অলওয়েজ মনে রাখবো যে আই জে কে যদি সিরিয়াল ওয়াইজ যায়, যখন আই জে কে আই গেলে সেই ক্ষেত্রে হচ্ছে এদের মানটা ওই যে আই জে কে, তাহলে যে আই জে নিলে হচ্ছে কে আসবে, জে কে নিলে এরপরে আই আসবে, কে আই নিলে এরপরে জে আসবে। বাট যদি হচ্ছে আমি আই কে নিই, দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডার কি মিলতেছে না? আই কে নিলে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডার মিলতেছে, তখন হচ্ছে মাইনাস চলে আসবে। যেহেতু আই কে আছে, তার মানে এদের অ্যান্সারটা কত হবে? যে হবে অবশ্যই, বাট মাইনাস হবে, কারণ কি? উল্টা দিকে যাচ্ছে। এই জন্য আই কে, এই যে আই কে নিলে কিন্তু উল্টা দিকে যাবে, কে আই নিলে কিন্তু শুধু জে হইতো, বাট আই কে নিলে কিন্তু মাইনাস জে হয়ে যাবে। এইটাই হচ্ছে কথা। এই যে জে কে ইকুয়াল টু আই, আর মাইনাস কে যে, মানে কে জে নিলে কিন্তু আবার হচ্ছে মাইনাস আই হয়ে যাবে, আর আই কে নিলে হচ্ছে মাইনাস জে ক্যাপ হয়ে যাবে। এটাই বলতেছিলাম। ভেক্টর গুণফল এ ক্রস এ দিলে হচ্ছে 0 হয়ে যাবে, কারণ কি? দুইটা আমি বলছি কি যে দুইটা সমান ভেক্টর নিলে, যে একই জাতীয় সমান্তরাল ভেক্টর নিলে, তখন সেটার মান হচ্ছে 0 হয়ে যাবে। এরপরে হচ্ছে এ ক্রস বি ইজ নট ইকুয়াল, মানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস এ ক্রস বি ক্রস সি, মানে মাইনাস বি ক্রস সি, ওই যে ভেক্টরের দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর বন্টন সূত্র মেনে চলে, শুধুমাত্র ভেক্টর বন্টন সূত্রটাই মেনে চলে, যে হচ্ছে এ ক্রস বি ক্রস সি, আবার হচ্ছে এ ক্রস বি ক্রস, আচ্ছা যাই হোক, বন্টন সূত্রটা হচ্ছে এটা প্লাস হবে, যাই হোক ভুল করছে, প্লাস হবে, ঠিক আছে, বি প্লাস সি হইতো, এখানে প্লাস হবে, এখানে গুণ হবে, মানে বন্টন সূত্র মেনে চলে। ওই যে এম কিউ এম পি আর এম পি প্লাস কিউ, এটা। তবে হচ্ছে সংযোজন সূত্র মেনে চলে না, যেটা হচ্ছে তোমার, আচ্ছা দুইটাই গুণই হবে, ঠিক আছে, দুইটা গুণই হবে, আমি ভুল লিখছি, দুইটা গুণই হবে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বর্ণ সূত্র মেনে চলে না। আর এ যখন হচ্ছে এ আর বি লম্ব হয়, ঠিক আছে, এ আর বি ডট স্কেলার ক্রস গুণফলের ক্ষেত্রে এ বি লম্ব হলে সেটার মানটাই হচ্ছে, মানে ওইটার ওপর আরেকটা লম্ব ভেক্টরই হচ্ছে তাদের হচ্ছে মানে সেই ভেক্টরটার মান হবে। সমকোণিক এক ভেক্টর সমূহ, এটা আমরা আগে বলছি যে হচ্ছে আই জে কে আগে দেখানো হয়েছে। আর দেখো যে এ বি সি সমতলীয় হওয়ার শর্ত, মানে তিনটা ভেক্টর যে একই সমতলে থাকবে সেটার শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি, মানে বি আর সি তিনটা ভেক্টর নিয়ে নেবো, এ বি সি, বি আর সি কে হচ্ছে আমি ডট ক্রস গুণফল করব, আর এর সাথে ডট গুণফল করে সেটা মানে 0 আসবে, মানে ক্রস গুণফলের ডট গুণফল হচ্ছে 0। ঠিক আছে, এটাই। আচ্ছা, এটা একটু ইজিলি দেখাই দেই, যে হচ্ছে দেখো ডট গুণফল আর ক্রস গুণফল কখন সমান হবে, মানে 45 ডিগ্রি কোণ হলে তখন হচ্ছে সেটা সমান হবে। এ বি, এ ডট বি মানে কি? এ বি কস থিটা, এ ক্রস বি মানে কি? এ বি সাইন থিটা। আচ্ছা, বি বি হবে। আচ্ছা, এ বি কাটা, এখন আমি এটাকে 1 লিখলাম, এই পাশে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কি যাবে? থিটাটাই যাবে, তাহলে ট্যান থিটা, তাহলে ট্যান থিটার মান কখন 1? যখন হচ্ছে 45 ডিগ্রি, মানে কি দুইটা ভেক্টর যদি 45 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের হচ্ছে ক্রস গুণফলের মানটাও সমান, ভেক্টর গুণফলের মানটাও সমান।
এবার আসে হচ্ছে ভেক্টর দুটি কখন পরস্পর সমান্তরাল, মানে লম্বটা করছিলাম, এখন দুইটা ভেক্টর নিচে কখন হচ্ছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে। এক্ষেত্রে এত কমপ্লেক্স প্রসেস যাওয়ার দরকার নেই, ওই যে আই জে কে এইভাবে আই জে কে, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, সরি এ বি সি, সরি এক্স এ ওয়াই জেড, এইভাবে করার দরকার নেই। মানে ভেক্টরের তো গুণফল যেটা করে, ভেক্টর গুণফল তো আমরা এইভাবেই ভেক্টরের নিয়ম মানে এইভাবেই তো করি আমরা, কিন্তু এইখানে তো এত টাইম নেই আমাদের হাতে। তো কি করবো আমরা, হচ্ছে সবগুলো অনুপাত বের করবো, মানে আই জে কে গুলো সব অনুপাত, আয়ের অনুপাতগুলো একপাশে রাখবো, 1/m ইকুয়াল টু মাইনাস জের অনুপাতগুলো -3/6, সবগুলো যেটা অনুপাত আছে সেটা একসাথে নিতে হবে, মানে মাইনাস থাকলে মাইনাসটাই নিতে হবে। এরপরে 5/-10। এখন যে কোনো দেখো এম এর মানটা চাইছি আমি, হয় এইটুকু নিতে পারবো অথবা এইটুকু চাইলেও নিতে পারবো। তাহলে আমি যেটা কাছে আছে সেটাই নেই, এম ইজ ইকুয়াল টু, তাহলে ভাগ দিলে কি হবে -2, -হাফ এভাবে বের হয়ে আসবে। তাহলে এম ইজ ইকুয়াল টু -2, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি এটার মান যদি -2 হয় তাহলে হচ্ছে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। আর কি করবো আমরা, হচ্ছে আয়ের অনুপাত নিলাম 1/m, জের অনুপাত মানে জের অনুপাত নিলাম, কে এর অনুপাত নিলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ সবগুলো অনুপাত নিয়ে আমরা হচ্ছে এভাবে বের করবো ইজিলি। এবার আসি হচ্ছে ভেক্টরের যে অবকলন, ভেক্টর ডেরিভেটিভ যেগুলো, সেগুলো হচ্ছে ক্যালকুলাস মেইনলি বলা হয়। দুইটা হয়, একটা হচ্ছে অন্তরীকরণযোগ্য ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল। আর অপারেটর কি, অপারেটর জিনিসটা হচ্ছে যে অপারেট করে, মানে সে হচ্ছে ফাঁকা, ঠিক আছে। ফাঁকা মানে কি, যে এই দেখো সাইন, এটা হচ্ছে একটা অপারেটর সাইন। তুমি এখানে চাইলে 45 ডিগ্রি 30 ডিগ্রি 100 ডিগ্রি যাই মান দেও না কেন, সে কিন্তু একটা মান বের করে দিবে, তোমাকে একটা আউটপুট দিবে। তোমার ইনপুট একটা, তোমাকে ওর একটা ইনপুট দেওয়ার জায়গা ফাঁকা থাকছে, সেখানে তুমি ইনপুট দিলে ও একটা আউটপুট দিচ্ছে। বাট চিন্তা করো যেটা হচ্ছে তুমি যদি সাইন থিটা নিতা, কিন্তু এখানে কিন্তু ইনপুটটা ফিক্সড, এখানে কিন্তু তুমি এক্সট্রা কোনো আরো কোনো ইনপুট দিতে পারবা না, এই জন্য এটা একটা অপারেটর না। বাট শুধু সাইনের কথা যখন আমরা চিন্তা করবো তখন সেটা হচ্ছে অপারেটর। সেম রুটের মধ্যে তুমি যদি 10 দাও 12 দাও, যা ইচ্ছা দাও সেটা কিন্তু মান বের আসবে, বাট রুট 5 যদি দাও সেক্ষেত্রে কিন্তু এর ভেতরে আর কোনো মান দিতে পারবা না। এই জন্য হচ্ছে শুধু রুট, শুধু সাইন, তবে শুধু লগ, শুধু ঘন, শুধু স্কোয়ার, এগুলো হচ্ছে তোমার অপারেটর। মানে কি, এগুলো হচ্ছে তোমার একটা রাশিকে অন্য একটা রাশিকে চেঞ্জ করতেছে, কনভার্ট করতেছে। এবার আসি হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে বলা হচ্ছে ন্যাবলা বলা হয়। ভেক্টর ডিফারেন্সিয়েশন অপারেটরকে কি বলা হয়, ন্যাবলা বলা হয়। এটা হচ্ছে স্যার হ্যামিল্টন প্রথম আবিষ্কার করে, এটা লাগবে, সেটা কি বলা হয়, ডেল বলা হয়, ঠিক আছে। গিবস এর নামকরণ ডেল, এর নাম হচ্ছে ন্যাবলা। তাহলে ডেলকে, এই ন্যাবলাকে প্রকাশ করা হয়েছে ডেল এক্স বাই আই ক্যাপ প্লাস ডেল ওয়াই বাই প্লাস জে ক্যাপ প্লাস ডেল জেড প্লাস কে ক্যাপ, এইটা হচ্ছে তোমার সূত্র। তাহলে স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, ভেক্টর ফাংশনের ডাইভারজেন্স বা ভেক্টর ফাংশনের কার্ল সংজ্ঞায়িত করার জন্য এই ন্যাবলাটা অপারেটর ব্যবহার করা হয়। আমরা ন্যাবলার এখন উদাহরণগুলো দেখব। আচ্ছা, এখানে বলতে যে হচ্ছে স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র কি। স্কেলার ক্ষেত্র হচ্ছে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে না, দেখো এখানে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ নাই, মানে শুধুমাত্র ঘনত্ব বা উষ্ণতা বিভব এগুলো হচ্ছে তোমার স্কেলার ক্ষেত্র। আর ভেক্টর ক্ষেত্রে হচ্ছে এই আই ক্যাপ জে ক্যাপ এগুলো থাকবে, যেমন তড়িৎ ক্ষেত্র, মহাকর্ষ, প্রাবল্য, এগুলো হচ্ছে সব ভেক্টর ক্ষেত্র, কারণ কি এখানে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো থাকবে। এবার আসি হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, তিনটা টার্ম আছে, তিনটা টার্ম আমি একভাবে বলে দেব, যে হচ্ছে ফার্স্ট হচ্ছে গ্রেডিয়েন্ট, এরপরে হচ্ছে আমাদের ডাইভারজেন্স, এরপর হচ্ছে কার্ল। আচ্ছা, গ্রেডিয়েন্ট মানে কি, যে আচ্ছা গ্রেডিয়েন্টের সাথে কিন্তু গ্র্যাজুয়েশন ওয়ার্ডটার কিন্তু খুব মিল আছে, তাই না। গ্র্যাজুয়েশন মানে কি, আমরা চিন্তা করছি তুমি যখন ক্লাস শুরু করো, আমরা যখন এইচএসসি একদম শুরু, তখন আমাদের নলেজ কত, 0, ঠিক আছে। বাট এখন যে আমরা গ্র্যাজুয়েশন, মানে মনে করো যে এইচএসসি যখন পাস করবো, তখন গ্র্যাজুয়েট হবো, তখন আমাদের নলেজ কত, বেশি না। তখন 0 ছিল, তখন কি এখন 0 আছে। এখন চিন্তা করবো যে আমরা যখন এইচএসসি শুরু করছি তখন আমার নলেজ 1, মানে কি তখন আমাদের স্কেলার। বাট যখন হচ্ছে গ্র্যাজুয়েশন করতেছি তখন আমার নলেজ কত, 2। চিন্তা করবো যে আমার নলেজ কিন্তু বাড়তেছে, তাহলে 2 হয়ে যাচ্ছে। তাহলে সেইটাই হচ্ছে যখন হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করতেছি, মানে গ্রেডিয়েন্ট হচ্ছে, তখন আমি স্কেলার ফাংশনকে ভেক্টরে কনভার্ট করছি, মানে স্কেলার ফাংশনের মান ছিল একটা, সেটাকে আমরা গ্র্যাজুয়েট করে সেটাকে আমরা করছি কি ভেক্টর ফাংশনে রূপান্তর করতেছি। আলটিমেটলি কি, যে হচ্ছে আমরা একটা স্কেলার ফাংশনকে, এই যে একটা স্কেলার ফাংশন চিন্তা করি, যে হচ্ছে সেটা হচ্ছে একটা ফাই, এটা হচ্ছে স্কেলার ফাংশন, এটাকে আমরা যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর যে হচ্ছে ন্যাবলা আছে, এই ন্যাবলা দিয়ে জাস্ট হচ্ছে আমরা মানটা বসাই দিব, তাহলে সেটা হচ্ছে ডাইভারজেন্স, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট চলে আসবে। আচ্ছা, এবার ডাইভারজেন্স আছে। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে হতে পারে যে হচ্ছে আমরা মনে করি যে পড়াশোনা শুরু করছি, ঠিক আছে, আমরা মাঝপথে গেছি, মাঝপথে গিয়ে আমাদের নলেজ 2 হয়ে গেছে, ঠিক আছে, আমি আগে অনেক পড়াশোনা করছি, মাঝপথে গিয়ে আমার নলেজ 2 হয়ে গেছে, মানে ভেক্টর আগেই হয়ে গেছি। এখন আমি যদি পড়াশোনা বাদ দিয়ে দিই, ঠিক আছে, আমি মনে করো যে কোনো বন্ধুর সাথে, ঠিক আছে, অনেক সৎ বন্ধুর সাথে মিশে আমি খারাপ হয়ে গেছি, মানে বুঝতেই পারছো যে কোন ধরনের বন্ধু হতে পারে। যাই হোক, আমি কাউকে অফেন্ড করতেছি না। মনে করো যে কোনো কারণে সে হচ্ছে খারাপ হয়ে গেল বা পড়াশোনা বাদ দিয়ে গেল, তাহলে পড়াশোনা বাদ দিলে কি হবে, আলটিমেটলি সে ডাইভার্ট হয়ে গেল, তাই তো। ডাইভার্ট হয়ে গেলে কি হবে, তার নলেজ 2 থেকে কিন্তু কমে 0 বা 1 হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ডাইভার্ট থেকে ডাইভারজেন্স। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে আমার যে হচ্ছে যখন, তো আমি যখন ভেক্টর ছিল, মানে কি 2 মান ছিল, তখন 1 চলে আসছে, মানে কি ভেক্টরটাকে আমি স্কেলারে কনভার্ট করছি। তো এইটাই হচ্ছে তোমার ডাইভারজেন্স। ডাইভারজেন্সে কি হয়,
আচ্ছা, গ্রেডিয়েন্টের কথা পরে আসতেছি। ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হয়, আমি হচ্ছে একটি স্কেলার ফাংশন বা ক্ষেত্র যা ভেক্টর ক্ষেত্রের কোনো বিন্দুতে ফ্লাস্কের প্রকৃতি ঘনত্ব জানা যায়, ওটা পরে বলছি। তাহলে কি হচ্ছে যে আমি স্কেলার ফাংশনকে ভেক্টরে কনভার্ট করতেছি, সরি ভেক্টর ফাংশনকে স্কেলার কনভার্ট করতেছি। আর কালটা কি, সেটা হচ্ছে ঘূর্ণন, ঠিক আছে। কালটা কি ঘূর্ণন, মানে কি ঘুরে ফিরে একই জায়গায়, কাল কি ঘূর্ণন, ঘুরে ফিরে একই জায়গায়, মানে কি ভেক্টরকে আমি ভেক্টরে কনভার্ট করব, ভেক্টর আবার একটা ভেক্টরে কনভার্ট হবে। এটা হচ্ছে ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স আর কার্ল। আচ্ছা, এবার হচ্ছে ডাইভারজেন্স আমরা গুরুত্বপূর্ণ। তো ডাইভারজেন্স হচ্ছে ওই ক্ষেত্রে ওই ভেক্টর রাশি বা অদিক রাশির হচ্ছে সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে, মানে একটা পয়েন্ট যেখানে হচ্ছে মেইনলি যে স্কেলার ক্ষেত্রে আমরা হচ্ছে ভেক্টরটা বের করব, সেটা হচ্ছে বৃদ্ধির হার প্রকাশ করতেছে। তাহলে স্কেলার অপেক্ষকও বলা, এটাকে খুব ইম্পর্টেন্ট, যে স্কেলার নিজের কোনটিকে স্কেলার অপেক্ষক বলা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে ভৌত তাৎপর্য কি, এটা হচ্ছে একটা ভেক্টর রাশিতে কনভার্ট করতেছে, মানে একটা ভেক্টর রাশি, আর এই উক্ত ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হারের সমান, মানে স্কেলার রাশি কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটার মানের সমান। আর স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দু স্থানাঙ্কের উপরে নির্ভর করে না, যেদিকে এর পরিবর্তন দেখানো হয় সেই দিকেও নির্ভর করে, যেহেতু ওই যে ভেক্টর চেঞ্জ হচ্ছে, এই জন্য দুইটা বিন্দুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, এইটাই বোঝাচ্ছে। এবার আসি হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্সের হচ্ছে ডাইভারজেন্স কি করবো আমরা, হচ্ছে ডট গুণ। দেখো আমরা কি বলছিলাম যে হচ্ছে জাস্ট একটা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি ছিল, একটা স্কেলার ক্ষেত্র ছিল, সেটাকে আমরা ন্যাবলা দিয়ে হচ্ছে আমরা দেখাই দিচ্ছি, কিন্তু কোনো ডট গুণ ক্রস নাই, ঠিক আছে, জাস্ট আমরা এটার মাধ্যমে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। আর ডাইভারজেন্সের ক্ষেত্রে হচ্ছে এখানে আমরা ন্যাবলাকে হচ্ছে ওই ভেক্টর দিয়ে ডট গুণ করি, ডট গুণ করলে কি হয়, স্কেলার ফাংশন পাওয়া যায়। তো এইটাই তো আলটিমেটলি কি হয়, যখন ন্যাবলা দিয়ে গুণ করলে এই যে আই আর আই ক্যাপ মিলে কি হয়, 1 হয়, আবার আই জে মিলে হবে 0 হবে, আই কে মিলে 0 হবে। তো আলটিমেটলি কি হবে, যে ডেল ডেল এক্স সেটা হচ্ছে আমরা আই ক্যাপ দিয়ে, মানে আই ক্যাপ দিয়ে হয় ডিফারেন্সিয়েট হয়, ডেল ডেল ওয়াই সেটা হচ্ছে জে ক্যাপ দ্বারা ডিফারেন্সিয়েট হয়, ডেল 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 জেড কে ক্যাপ সেটা হচ্ছে কে ক্যাপ দ্বারা ডিফারেন্সিয়েট হয়। কারণ কি বাকি সবগুলো তুমি ডট গুণফল করলে কিন্তু 0 আসবে, তুমি যদি আয়ের সাথে জে নাও 0 চলে আসবে, জে এর সাথে তুমি যদি কে নাও 0 চলে আসবে। তাহলে শুধুমাত্র আয়ের সাথে আই হচ্ছে তোমার হবে, মানে ডিফারেন্সিয়েট হবে, জে এর সাথে জে ডিফারেন্সিয়েট হবে, আর কে এর সাথে কে ডিফারেন্সিয়েট হবে, ঠিক আছে। এবার হচ্ছে ডাইভারজেন্সের ভৌত ধর্ম আসি। তো এটা আসলে এটা আসলে আমরা ডাইভারজেন্স দ্বারা কি বুঝি, সেটা হচ্ছে ফ্লাস্কের প্রকৃতি বুঝি। এত কথা বোঝা দরকার নাই, আমরা হচ্ছে একটা ফিগার দেখে তিনটা জিনিস বুঝে ফেলবো। যখন ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ হবে, মানে আমি যদি হচ্ছে যে ডাইভারজেন্স পজিটিভ, নেগেটিভ আর ডাইভারজেন্স 0 হতে পারে। এখন দেখো যখন হচ্ছে পজিটিভ হবে তখন সেটা আসলে মানে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মানে কি তার আয়তন বৃদ্ধি পাচ্ছে। কি হয়, যেটা হচ্ছে তার আয়তন বৃদ্ধি পায়, মানে কি দেখো যখন হচ্ছে ধনাত্মক মানে ডাইভারজেন্সটা পজিটিভ, যখন সেটা ছড়াই যাচ্ছে, ছড়াই গেলে কি হবে, ছড়াই গেলে কিন্তু আয়তন বৃদ্ধি পাবে। মনে করো তুমি পাত্রের মধ্যে মানে পাত্রের মধ্যে পানি দিচ্ছ, পানি দিলে কিন্তু পুরো জায়গাটা যদি কভার করে ফেলে তাহলে কি তার আয়তন বৃদ্ধি পাচ্ছে, বাট তার কিন্তু ঘনত্ব কমে যাচ্ছে, তাই না। একটা বরফকে তুমি যদি একটা পাত্রের মধ্যে রেখে দাও, তাহলে বরফ যখন কনডেন্স অবস্থায় থাকে তখন কিন্তু ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, বাট ওটা আস্তে আস্তে কি হয়, মানে পানি যখন কনভার্ট হয় তখন কি ঘনত্ব থাকে, ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যখন হচ্ছে মানে এক্সপ্যান্ড হচ্ছে তখন কিন্তু তার আয়তন বৃদ্ধি পাচ্ছে বাট ঘনত্ব কমতেছে। এইটা দেখো যে হচ্ছে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় বাট ঘনত্ব হ্রাস পায় যখন হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ। আর যখন হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ তখন হচ্ছে সেটা একটা পয়েন্টে সেন্টার হতে চায়। তাহলে দেখো তাই সেক্ষেত্রে কিন্তু তার ঘনত্ব বাড়বে আর আয়তনটা কমবে। এই যে ঘনত্ব একটা জায়গায় যেহেতু কনডেন্স হচ্ছে, ডেন্স হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে তার ডেন্সিটি বাড়তেছে, মানে কি তার হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে আর সংকোচন ঘটতেছে। এরপর হচ্ছে মান শূন্য হলে, দেখো যদি মান শূন্য হয় তাহলে যতটুকু যাচ্ছে ততটুকুই বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সলিডাল। মানে আমি যদি দুই ওয়াট দিই তাহলে 2 ওয়াটই বের হয়ে যাবে, মানে যতটুকু পানি দিচ্ছি এটা ফানেল টাইপের, ফানেলের মধ্যে তুমি যাই যেন হাওয়া দাও, বাতাস দাও, যা ইচ্ছা দাও সেটা কিন্তু বের হয়ে চলে যাবে। আচ্ছা, কোন ভেক্টর ডাইভারজেন্স শূন্য হলে সেই ভেক্টরকে হচ্ছে সলিডাল বলা হয়। এবার হচ্ছে কালের ক্ষেত্রে। তো কালের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্রস গুণফলের যে নিয়মটা আছে সেটা হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এরপরে হচ্ছে আমরা আই, জে আর কে এর সেই তিনটা হচ্ছে সহ অনুপাতে আকারে নেই, সেটা হচ্ছে ওই যে আমাদের ম্যাট্রিক্সের নিয়মে। তাহলে এই যে ডেল ডেল এক্স, ডেল 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 ওয়াই, ডেল ডেল জেড ক্যাপ, এরপরে V1 V2 V3 মানে সহগগুলো নিলাম। এরপরে আই নিলে এভাবে এভাবে গুণ, জে নিলে আমি যদি আই বাদ দিই এইভাবে দেই, আমরা ম্যাট্রিক্সের নিয়ম জানি। তারপরে জে নিলে এটা বাদ, তারপর এভাবে গুণ হয়। তো এটা আমরা নর্মালি জানি। তো এটা ম্যাথের ক্ষেত্রে এত একটা ইম্পর্টেন্ট না আমাদের, কারণ হচ্ছে এগুলো থেকে ম্যাথ আসে না আমাদের মেডিকেলে। আমাদের লাগবে কি হচ্ছে পরে ভৌত তাৎপর্যটা লাগবে, যে কাল একটি ভেক্টর রাশি এর মান মানে ভেক্টর ক্ষেত্রে একক ক্ষেত্রের জন্য সর্বাধিক রেখা ইন্টিগ্রালের সমান। এটা খুব ইম্পর্টেন্ট যে রেখা ইন্টিগ্রালের সমান। আর ভেক্টরের দিক ওই ক্ষেত্রের অঙ্কিত লম্ব বরাবর ক্রিয়া করে, স্বাভাবিক। আচ্ছা, কার্লের মাধ্যমে আসা কি যে হচ্ছে কার্লটা হচ্ছে একটা ঘূর্ণন টাইপের। তো কার্ল হচ্ছে যদি একটা মান থাকে, আর হচ্ছে কার্লের ক্ষেত্রে দুইটা কথা, যে একটা হয় মান থাকবে নাহলে শূন্য হবে। তো দেখো যখন হচ্ছে মানে কার্লের নতিমাত্রা আর কার্লের ডাইভারজেন্স, আচ্ছা বলছে যে হচ্ছে আচ্ছা পরে দেখতেছি। কার্ল হচ্ছে শূন্য হলে ভেক্টরটি হচ্ছে অঘূর্ণনশীল। বোঝা যাচ্ছে না, ঘূর্ণনশীল, অঘূর্ণনশীল মানে কি, কার্ল যদি শূন্য হয়
মানে কাল মানে কি ঘূর্ণন বোঝাচ্ছে, ঠিক আছে, অক্ষে ঘূর্ণন বোঝাচ্ছে। এখন যদি কালই শূন্য তাহলে কি তার ঘূর্ণন হবে না, মানে অঘূর্ণনশীল হবে, বাট সে কিন্তু সংরক্ষিত হবে। এইটা ইম্পর্টেন্ট যে সংরক্ষণশীল হবে, মানে কি সে স্থির থাকতেছে, মানে সংরক্ষিত থাকতেছে। বাট যদি তার কাল থাকে, মানে একটা মান থাকে, যদি শূন্য না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা ঘূর্ণনশীল হবে, মানে ঘুরবে। বাট ঘুরলে কি সংরক্ষিত থাকবে? সংরক্ষিত থাকবে না, এই যে অসংরক্ষণশীল হবে। অনেকে ঘূর্ণন জিনিসটা বুঝে যে হচ্ছে কখন ঘূর্ণন মানে অঘূর্ণনশীল হচ্ছে 0 হয় আর ঘূর্ণনশীল হচ্ছে মান থাকে, বাট সংরক্ষিত অসংরক্ষিত কিন্তু বুঝে না। দেখো একটা পজিটিভ একটা নেগেটিভ, অঘূর্ণনশীল নেগেটিভ, তাহলে সংরক্ষণশীল পজিটিভ, ঘূর্ণনশীল পজিটিভ, অসংরক্ষণশীল নেগেটিভ। আবার আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর কোনো ভেক্টর হচ্ছে কার্লের ডাইভারজেন্স হচ্ছে 0 হয়, এটা ইম্পর্টেন্ট। দেখো যে কোনো ভেক্টর, এই যে কোনো ভেক্টরের কার্লের ডাইভারজেন্স হচ্ছে 0, তার মানে কি তুমি কি করতেছো, আগে হচ্ছে সেটা কার্ল করতেছো, দুইটা ভেক্টর ন্যাবলা দিয়ে আগে হচ্ছে ওই ভেক্টরকে আমি কার্লে কনভার্ট করছি, কার্লে কনভার্ট ক্রস গুণফল করছি ন্যাবলা দিয়ে, এরপর আবার ওইটাকে ন্যাবলা দিয়ে যদি আমি ডট গুণফল করি তাহলে আলটিমেটলি মান কত আসবে? 0 আসবে। খুব ইম্পর্টেন্ট যে কোনো ভেক্টরের কার্লের ডাইভারজেন্স বা কার্লের নতিমাত্রাটাকে বলা হয় যে এই যে কোনো ক্ষেত্রে কার্লের নতিমাত্রা বা কার্লের ডাইভারজেন্স হচ্ছে 0, খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের পড়া ছিল এখানে, এই পর্যন্তই এই ভেক্টরের। আর এখানে ছোটখাটো কিছু ম্যাথ আছে, সেগুলো হচ্ছে আমাদের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখলেই আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।